গল্প ভালোবাসার অনুভূতি। লেখিকা হারভিয়া হিয়াদতিহু। গল্পের 12তম অংশ। খান বাড়ির গেস্ট রুমে কাচুমাচু করে বসে আছে মেঘ। চারপাশের সবকিছু কেমন অসহ্য লাগছে। নিজের কাছেই নিজেকে বড্ড ছোট মনে হচ্ছে। এই বাড়ির ছেলে একদিন ওর জন্যই এই বাড়ি ছেড়ে, দেশ ছেড়ে চলে গেছে। না, চলে যায়নি, হারিয়ে গেছে। প্রায় 2 বছর ধরে আহানের কোনো খোঁজ নেই। মেঘের দেওয়া আঘাত সহ্য করতে না পেরে আহান কাউকে কিছু না বলে দেশ ছেড়েই চলে গেছে। আজ অবধি কাউকে একটা ফোন অবধি করেনি। সবাই অনেক খুঁজেছে কিন্তু ওর কোনো হদিস পায়নি। কোথায় আছে, কি করছে, কেউ কিচ্ছু জানে না। কথায় আছে না, না, কেউ যদি হারিয়ে যায় তাহলে তাকে খুঁজে বের করা যায়। কিন্তু কেউ যদি নিজের ইচ্ছায় চলে যায় তাহলে তাকে 1000 বার খুঁজেও কোনো লাভ হয় না। আহির, মিহির, হিয়ান, অভি ওরা ওদের সব সোর্স লাগিয়েও আহানকে খুঁজতে ব্যর্থ হয়েছে। ওরা শুধু এইটুকু জানতে পেরেছে আহান এই দেশ ছেড়ে চলে গেছে। কিন্তু কোথায় গেছে সেটা আজও অজানা রয়ে গেছে। মেঘের নিজেকে আজকে খুব অপরাধী মনে হচ্ছে। ওর জন্য এতগুলো মানুষ আজ কষ্টের মধ্যে আছে। এই বাড়ি, ঘর সবকিছু একই আছে। শুধু পাল্টে গেছে মানুষগুলো। যারা এক সময় ওকে মাথায় করে রাখত তারা এখন ওর সাথে ঠিকভাবে কথা অবধি বলে না। অভিমানে সবাই ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। উহুম, মেঘের জন্য আহান সবকিছু ছেড়ে চলে গেছে, সেই জন্য কেউ ওর উপরে অভিমান করেনি। অভিমান করেছে কারণ মেঘ নিজেও কারো সাথে যোগাযোগ রাখেনি। এই 2 বছরে একবারের জন্যও কারো সাথে দেখা করেনি। ইনফ্যাক্ট নিজের ভার্সিটি থেকে টিসি নিয়ে অন্য একটা ভার্সিটিতে ভর্তি হয়েছে। কাউকে একটা বার জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করেনি। ওর বাসার ঠিকানাটা পর্যন্ত ও কাউকে দেয়নি। মেঘ আজকে সকালে ওদের বাড়িতে গিয়েছিল। কিন্তু সেখানে গিয়ে জানতে পারে বিয়েটা খান বাড়িতে হবে। আহির আর মিহিরের বিয়ের অনুষ্ঠানটা একসাথে এই বাড়িতেই করা হবে। তাই মেঘ ওখান থেকে সোজা এই বাড়িতে চলে এসেছে। এখানে আসার পর কেউই ঠিকভাবে ওর সাথে কথা বলেনি। সবাই কাজের বাহানা দেখিয়ে ওকে এক প্রকার ইগনোর করেছে। শুধু মোনা খান এক ফাঁকে একজন সার্ভেন্টকে মেঘের রুম দেখিয়ে দিতে বলেছে। তারপর সেই সার্ভেন্ট ওকে এই রুমে নিয়ে এসেছে। শুধু ওই না, সাথে ওর বাসার সেই পরিচারিকাকেও নিয়ে এসেছে। উনি প্রথমে আসতে রাজি হননি কিন্তু মেঘের জোড়াজুড়িতে আসতে এক প্রকার বাধ্য হয়েছেন। আপাতত মেঘ ওনাকে সবার সাথে পরিচিত হওয়ার জন্য নিচে পাঠিয়ে দিয়েছে। আর যাওয়ার আগে সাবধান করে দিয়েছে যাতে ওর ব্যাপারে এখানের কাউকে কিছু না বলে। দুপুর রাত 2টা। মেঘ শাওয়ার নিয়ে ড্রেস চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হলো। বের হয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে চুলগুলো বেঁধে নিল। তারপর ওড়নাটা সুন্দরভাবে মাথায় পেঁচিয়ে রুম থেকে বের হলো। মেঘ সিঁড়ি দিয়ে নামতে যাবে তখনই ওর চোখ গেল ড্রয়িং রুমের সোফার দিকে। সেখানে হিমা, রিয়ান, রিজা, রিজার হাসবেন্ড, দিশা, অভি, হিয়ান, আলিশা বসে আছে। মেঘ বুঝতে পারল ওরা সবাই গায়ে হলুদের তত্ত্ব দিতে এখানে এসেছে। তত্ত্বের কথা ভাবতেই মেঘের মনে পড়ে গেল হিয়ানের গায়ে হলুদের কথা। সেদিন ওরাও এভাবে তত্ত্ব নিয়ে হিয়ানদের বাড়িতে গিয়েছিল। আর আহানরা সবাই মিলে ওদের কি রকম নাজেহালটাই না করেছিল। সেসব কথা ভেবে মেঘের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। পরক্ষণেই সামনে তাকিয়ে কিছু একটা দেখে ওর হাসি মিলিয়ে গেল। ওর চোখে মুখে এসে ভর করল একরাশ মুগ্ধতা। আলিশার কোলে ছোট্ট একটা ছেলে বেবি বসে আছে। বেবিটার বয়স মোটামুটি 1 বছরের মতো হবে। বেবিটা বারবার আলিশার নাক, চোখ, ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। ওর হিজাব, জুয়েলারি, শাড়ির আঁচল ধরে টানাটানি করছে। আর আলিশা নাক মুখ কুঁচকে বেবির হাত একটা থেকে সরিয়ে দিচ্ছে আর ছাড়া পেয়ে বেবি গিয়ে আরেকটা ধরছে। মেঘ বেশ ভালো করেই বুঝতে পারছে এটা আলিশা আর হিয়ানের বেবি। ও সবার থেকে দূরে ছিল ঠিকই কিন্তু আড়াল থেকে সবার খোঁজ খবর রেখেছে। আলিশা আর হিয়ানের 1 বছর আগে বেবি হয়েছে। ওরা এখন বেবি নিয়ে ওদের আলাদা ফ্ল্যাটে থাকে। কারণ সেখান থেকে হিয়ানের অফিসে যেতে সুবিধা হয়। রিয়ান আর হিমার বেবির বয়স 2.5 বছর। ওরা লন্ডনে সেটেলড হয়ে গেছে। রিজা আর দিশার কাজিন 8 মাস আগে বিয়ে করেছে। ওদের রিলেশনটা বাড়ি থেকে কেউ মেনে নিচ্ছিল না। তাই ওরা পালিয়ে গিয়ে বিয়ে করেছে। আর বিয়ের পর আস্তে আস্তে সবাই মেনে নিয়েছে।
আহান আর মেঘ চলে যাওয়ার কিছু মাস পরে দিশা আর অভির বিয়ে হয়েছে। বিয়েটা মোটামুটি করে ঘরোয়া ভাবেই হয়েছে। দিশা প্রথমে বিয়েতে রাজি না থাকলেও বিয়ের পরে অভির ভালোবাসা, কেয়ারিং গুলো দেখে আস্তে আস্তে অভিকে ভালোবাসতে বাধ্য করেছে। দিশা, অভি আর অভির মা বাবা ওরা সবাই একসাথেই থাকে। আর দিশা আপাতত 6 মান্থ প্রেগনেন্ট। কথাগুলো ভাবতে ভাবতে মেঘ নিচে নামল। নিচে নেমে প্রথমেই সোফার কাছে এগিয়ে গিয়ে সবাইকে সালাম দিল। মেঘের কণ্ঠস্বর শুনে সবাই মেঘের দিকে তাকালো। আর তাকিয়েই সবাই বেশ অবাক হয়ে গেল, কারণ মেঘ আগের থেকে একদম শুকিয়ে গেছে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। 2 বছর আগের মেঘের মধ্যে আর এই মেঘের মধ্যে আকাশ পাতালের পার্থক্য। সবাই ওভাবে অবাক হয়ে তাকিয়ে থেকেই মেঘের সালামের অ্যান্সার দিল। মেঘ গিয়ে আলিশার কোল থেকে ওর বেবিকে কোলে নিল। তারপর বেবির নাম জিজ্ঞেস করতেই জানতে পারল ওর নাম আরাফ। মেঘ বেবিটাকে কোলে নিয়ে অন্য পাশে গিয়ে একা একা ওর সাথে কথা বলতে লাগলো। আর বাকিরা সবাই অবাক হয়ে দূর থেকে মেঘের দিকে তাকিয়ে থাকলো। এতগুলো দিন পরে দেখা হলো আর মেঘ কারো সাথে ঠিক করে কথা অবধি বলছে না। সবাই ভাবছে কি দিয়ে তৈরি এই মেয়ে। একে তো এত বড় একটা ভুল করেছে, তার উপর এখন ওদের সবাইকে এভাবে ইগনোর করছে। হিয়ানেরা সবাই দুপুরে লাঞ্চ করার পর চলে গেল। মেঘও ওদের সবার সাথে একসাথেই লাঞ্চ করেছে। কিন্তু কারো সাথে আগ বাড়িয়ে একটুও কথা বলেনি। সবাই যেটা জিজ্ঞেস করেছে ও শুধু তাতে হ্যাঁ না বলে অ্যান্সার দিয়েছে। সবাই মেঘের এমন ডোন্ট কেয়ার ভাব দেখে বেশ বিরক্ত হয়েছে। সন্ধ্যা সকাল 7টা। মেঘ ওর রুমে এসে বসে আছে। নিচ থেকে লাউড মিউজিকের আওয়াজ ভেসে আসছে। বাসার সামনের গার্ডের এরিয়ায় আহির আর মিহিরের গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে। আহিরের মিহিরের গায়ে হলুদ এখানে হবে আর সারিকা সাইফার গায়ে হলুদ ওদের বাড়িতে হবে। মেঘের আপাতত এসবে কোনো ইন্টারেস্ট নেই। ও লাউড মিউজিক আর মানুষের চিল্লাচিল্লি একদম সহ্য করতে পারে না। মানে যে জায়গায় অতিরিক্ত শব্দ শোনা যায় সেখানে গেলে ওর ভীষণ মাথা ব্যথা হয়। তাই মেঘ ডিসিশন নিয়েছে ও হলুদের ফাংশনে যাবে না। মেঘ বেডের উপর থেকে উঠে গিয়ে ওর ব্যাগ খুলে ঘুমের ঔষধ বের করে সেখান থেকে 2টো ঔষধ খেয়ে নিল। তারপর রুমের দরজা লক করে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। মেঘ ঘুমাতে যাবে তার আগেই শুনতে পেল মিউজিক থেমে গেছে। আর বাইর থেকে কান্নাকাটির আওয়াজ ভেসে আসছে। ও একবার ভাবল নিচে গিয়ে দেখবে কি হয়েছে। কিন্তু ঘুমের ঔষধ খাওয়ার কারণে বেশিক্ষণ চোখের পাতা খুলে রাখতে পারল না। কয়েক সেকেন্ডের মধ্যেই ঘুমের রাজ্যে তলিয়ে গেল। রাতে তাড়াতাড়ি ঘুমানোর জন্য বেশ সকাল সকাল ঘুম ভাঙল মেঘের। ও ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে নিচে চলে গেল। রাতে কিছু না খেয়েই শুয়ে পড়েছিল, তাই ভীষণ খিদে পেয়েছে ওর। আপাতত কিছু না খেতে পারলে পেটের মধ্যে থাকা ইঁদুর, বাদুরগুলো হিপহপ ডান্স করা শুরু করে দিবে। মেঘ নিচে এসে কিচেনে গিয়ে ফ্রিজ খুলল। দেখল ফ্রিজে বেশিরভাগই ফাস্ট ফুড রাখা আছে। বাট খালি পেটে এগুলো খেলে মেঘের শরীর খারাপ করবে। তাই ও এগুলো বাদ দিয়ে অন্য কিছু খুঁজতে লাগলো। আর খুঁজতে খুঁজতে একটা প্যাকেটে কতগুলো পেয়ারা পেয়ে গেল। সেখান থেকে একটা পেয়ারা নিয়ে খেতে খেতে ও বাইরে চলে গেল। যদিও খালি পেটে ফল খেলে সমস্যা হয়, তবুও কিছুই করার নেই। আপাতত খিদে কমানোটা জরুরি। মেঘ বাইরে এসে দেখল এখানে গার্ড আর পার্টি প্ল্যানারের লোকেরা ছাড়া কেউ নেই। পার্টি প্ল্যানারের লোকেরা কালকের গায়ে হলুদের স্টেজ, গেট, ডেকারেশন সবকিছু খুলে চেঞ্জ করে আবার নতুন করে বিয়ের জন্যে সাজাচ্ছে। মেঘ পেয়ারাটা খেতে খেতে সুইমিং পুলের কাছে গিয়ে পরনে থাকা প্যান্টটা পায়ের দিক থেকে একটু ফোল্ড করে উপরে উঠিয়ে পুলের পানিতে পা ডুবিয়ে বসে পড়ল। ও খেতে খেতে সামনে তাকাতেই ওর চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল। গলায় পেয়ারা আটকে গেল। হঠাৎ করেই ও বিষম খেয়ে কাশতে শুরু করল। কাশতে কাশতে ওর মুখ থেকে সব পেয়ারা বের হয়ে পানিতে পড়ে গেল। মেঘ পুলের যে পাশে বসে আছে ঠিক তার অপর পাশ দিয়ে আহান ফোন স্ক্রুল করতে করতে হেঁটে যাচ্ছে। ওর পরনে একটা ট্রাউজার আর হুডিওয়ালা জ্যাকেট। দেখেই বোঝা যাচ্ছে ও এইমাই ঘুম থেকে উঠে এখানে এসেছে। কিন্তু মেঘ এটা ভেবে পাচ্ছে না যে আহান এখানে কিভাবে এলো। একদিকে কাশতে কাশতে ওর দম আটকে আসছে। অন্যদিকে আহান সত্যিই ওর সামনে দাঁড়িয়ে আছে, নাকি স্বপ্ন দেখছে সেটা ভেবে ওর মাথায় সব তালগোল পাকিয়ে যাচ্ছে। কারো কাশির শব্দ শুনে আহান ফোন থেকে চোখ সরিয়ে ডান পাশে তাকালো।
দেখল মেঘ পুলের মধ্যে পা ডুবিয়ে ওর দিকে তাকিয়ে কেসে যাচ্ছে। আহান দ্রুত পায়ে মেঘের দিকে এগিয়ে আসতে নিলেই মেঘ ভয় পেয়ে পুল থেকে পা তুলে দৌড় দিতে চাইল। কিন্তু ওর পা ভেজা থাকায় দৌড় দিতে গিয়ে ও স্লিপ কেটে পড়ে যেতে নিল। ঠিক তখনই আহান দৌড়ে এসে ওর এক হাত ধরে ফেলল। মেঘ এতক্ষণে বুঝতে পারল এটা স্বপ্ন না, সত্যিই আহান ওর সামনে দাঁড়িয়ে আছে। মেঘ ভীতু চোখে একবার আহানের দিকে তাকাচ্ছে, আরেকবার পিছনের পুলের দিকে তাকাচ্ছে। কারণ আহান শুধু মেঘের এক হাত ধরে আছে, আর মেঘের সম্পূর্ণ শরীর চিত হয়ে পুলের দিকে ঝুলে আছে। এখন যদি আহান কোনোভাবে মেঘের হাতটা ছেড়ে দেয় তাহলে মেঘ একদম সোজা পানিতে গিয়ে পড়বে। মেঘের ভাবনাকে সত্যি প্রমাণ করে দিয়ে আহান ওর হাতটা ছেড়ে দিল। আর ও যেভাবে ছিল সেভাবেই চিত হয়ে পানিতে পড়ে গেল। আহান মেঘের পড়ে যাওয়ার দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে আসতে যাবে, তার আগেই মেঘ কোনো রকম নিজেকে সামলে নিয়ে পিছন থেকে রাগী কণ্ঠে চিল্লিয়ে বলল, আর ইউ স্টুপিড? আপনি আমাকে এভাবে ফেলে দিলেন কেন? মেঘ কথা শুনে আহান দাঁড়িয়ে গেল। তারপর পিছনে মেঘের দিকে ঘুরে ভ্রু কুঁচকে রুড স্বরে বলল, ও হ্যালো ম্যাম, আমি আপনার বেতনভুক্ত বডিগার্ড নই যে আপনাকে বাঁচাবো। আর আপনার সাহস তো কম না, আপনি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই স্টুপিড বলছেন? এই বাড়িতে থাকতে হলে একটু বুঝে কথা বলবেন, না হলে আপনাকে গেট থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে আমার বেশি সময় লাগবে না। কথাটা বলেই আহান হনহন করে ওখান থেকে বাড়ির ভিতরে চলে গেল। আর মেঘ ছলছল চোখে আহানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। মেঘ ভিতরে এসে ফ্রেশ তাড়াতাড়ি নিচে এলো। ওর নাকে মুখে পানি চলে গেছে। ঠান্ডায় সারা শরীর কাঁপছে। মাথাটা ব্যথায় ফেটে যাচ্ছে। ও নিচে এসে দেখল বাড়ির সবাই ড্রয়িং রুমে বসে কফি আর স্ন্যাক্স খাচ্ছে। মেঘ ড্রয়িং রুম থেকে দ্রুত পায়ে কিচেনে চলে গেল। সেখানে গিয়ে কফি বানাতে যাবে তার আগেই মোনা খান ওর দিকে একটা কফির মগ বাড়িয়ে দিলেন। মেঘ কফির মগটা হাতে নিয়ে ডাইনিং রুমে এসে চেয়ারে বসে চুপচাপ কফি খেতে লাগল। সবাই বারবার মেঘের দিকে আর চোখে তাকাচ্ছে। ওদের কাছে মেঘের বিহেভিয়ার কেমন অস্বাভাবিক লাগছে। ও দ্রুত কফিটা শেষ করে অন্য একটা কফির মগ হাতে নিয়ে উপরে চলে এলো। আহান মেঘের যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। 2 বছরে মেয়েটা একদম পাল্টে গেছে। হয়তো এতদিনে বিয়েও করে নিয়েছে। আহান তাচ্ছিল্য একটা হাসি দিল। যাকে মন প্রাণ এতগুলো বছর ভালোবেসে গেল, সে এখন অন্য একজনের সংসার করছে। মেঘ ব্রেকফাস্ট করতে নিচে এসে জানতে পারল আহান কালকে সন্ধ্যায় এখানে এসেছে। ও যে আসবে সেটা আগে থেকে কেউই জানতো না। হঠাৎ করে এভাবে এসে সবাইকে চমকে দিয়েছে। সবাই প্রথমে অবাক হলেও এতদিন পর আহানকে দেখে পুরো বাড়িতে কান্নার বন্যা হয়ে গেছিল। আহানকে কালকে সবাই অনেকবার জিজ্ঞেস করেছিল যে এতদিন ও কোথায় ছিল, কারো সাথে যোগাযোগ করেনি কেন। কিন্তু আহান কারো প্রশ্নের কোনো অ্যান্সার দেয়নি। সব কিছু ইগনোর করে গেছে। 12টার দিকে সবাই সারিকা, সাইফাদের বাড়ির উদ্দেশ্যে বের হলো। সেখানে যাওয়ার পর সবাই আহান আর মেঘকে দেখে যেমন খুশি হলো তেমনি সবাই ভীষণ ইমোশনালও হয়ে গেছিল। এতদিন পর ওদের দুজনকে একসাথে দেখতে পাবে সেটা কেউ ভাবতেই পারেনি। অবশেষে আহির সারিকা আর মিহির সাইফার বিয়েটা হয়েই গেল। সন্ধ্যার দিকে বরযাত্রীরা সবাই খান ম্যানশনে চলে আসলো। এখানে আসার পর সমস্ত রিচুয়াল শেষ করে সারিকা, সাইফাকে উপরে পাঠিয়ে দেওয়া হলো। রাত সকাল 11:30। কনকনে ঠান্ডার মধ্যেও ছাদের এক কোণে বসে একমনে অফিসের কাজ করে যাচ্ছে মেঘ। ও অফিস থেকে অনেক রিকোয়েস্ট করে 3 দিনের ছুটি নিয়েছে ঠিকই, কিন্তু আসার আগে ওর বসো এক গাদা ফাইল ওর হাতে ধরিয়ে দিয়ে বলেছে 3 দিনের মধ্যে এগুলো কমপ্লিট করতে। তাই মেঘ সাইফাদের বাড়ি থেকে এসেই ফাইল বয়ে নিয়ে ছাদে চলে এসেছে কাজ করার জন্য। নিচে লোকজনের চিল্লাচিল্লির জন্য কাজে মন বসাতে পারছিল না। এজন্য ছাদটাকেই কাজ করার জন্য বেস্ট জায়গা মনে করল। মেঘ মনোযোগ দিয়ে কাজ করছিল, হঠাৎ ওর নামে সিগারেটের স্মেল আসতেই ওর কাশি শুরু হয়ে গেল। ও ঘাড় ঘুরিয়ে সামনে তাকিয়েই দেখল আহান হাতে সিগারেট নিয়ে ভূত দেখার মতো চমকে ওর দিকে তাকিয়ে আছে। মেঘ কাশতে কাশতে বলল, আপনি এত রাতে এখানে কি করছেন? আহান দেখল মেঘের কষ্ট হচ্ছে তাই হাতে থাকা সিগারেটটা ছুঁড়ে বাইরে ফেলে দিয়ে অবাক কণ্ঠে বলল, আমি তো সিগারেট খেতে এসেছিলাম। কিন্তু আপনি এত রাতে একলা এখানে কি করছেন?
মেঘ আহানের প্রশ্নের ও না দিয়ে ওকে আবার পাল্টা প্রশ্ন করল। বলল, আপনি সিগারেট খান? কোথায়, আগে তো কখনো খেতে দেখিনি। মেঘের কথা শুনে আহান তাচ্ছিল্য হেসে বলল, শুধু সিগারেট খাই না, ড্রিঙ্কসও করি। আর আগে খেতে দেখেননি কারণ আমি আগে কখনোই এসবে হাতও লাগাইনি। মেঘ তাচ্ছিল্য হেসে বলল, আরেহ বাহ, বেশ ভালো। তা হঠাৎ এত উন্নতির কারণ জানতে পারি? আহান গিয়ে মেঘের পাশের বেতের চেয়ারটার উপর বসল। তারপর স্বাভাবিকভাবে বলল, আগে এসবের প্রয়োজন হয়নি। কারণ একটা পরীর উপর আমি খুব বাজেভাবে আসক্ত হয়ে গিয়েছিলাম। সে ছাড়া আমার উপর অন্য কোনো নেশা কাজ করত না। কিন্তু আমার সেই পরীটা হঠাৎ করেই একদিন হারিয়ে গেছে, তাই তার নেশা কাটাতে এই নেশাকে বেছে নিয়েছি। বলতে পারেন নিজের কষ্টগুলোকে কমানোর সামান্য একটা চেষ্টা করছি। আহানের কথা শুনে মেঘের কান্না চলে আসলো। ওর ইচ্ছে করছে একবার আহানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিতে। আর বলতে, আমি যা করেছিলাম সব তোমাদের সবার ভালোর জন্য করেছিলাম। একদিন তোমরা সবাই সত্যিটা ঠিক বুঝতে পারবে। কিন্তু না, ও এখন এসব কিছুই আহানকে বলতে পারবে না। এত স্যাক্রিফাইস করার পর কিছুতেই ওর প্ল্যানটা ফেল হতে দিবে না। মেঘ দ্রুত ওর ফাইলগুলো গুছিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো। ওকে দাঁড়াতে দেখে আহান ব্যস্ত কণ্ঠে বলল, আরে ম্যাম, প্লিজ কুল ডাউন। আমি ড্রিঙ্কস করি এটা ঠিক, বাট আজকে ছুঁয়েও দেখিনি, বিশ্বাস করুন। আমি আপনার কোনো ক্ষতি করব না, প্রমিস। প্লিজ আপনি এখানে বসতে পারেন। আহানের কথা শুনে মেঘের বুকটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। ও কোনো রকম জিও দিয়ে ঠোঁটটা ঝুলিয়ে শুকনো কণ্ঠে বলল, আসলে আমার একটু কাজ আছে, এগুলো গিয়ে কমপ্লিট করতে হবে, আমি আসি। আহান শুকনো হেসে বলল, কাজ আছে নাকি? আপনার হাসবেন্ড এত রাতে আপনাকে একটা ছেলের সাথে দেখলে মাইন্ড করবেন? বাই দা ওয়ে, আপনার হাসবেন্ড কোথায়? ওনাকে তো বিয়ে বাড়িতে দেখলাম না। আহানের কথা শুনে মেঘ রুক্ষ গলায় বলল, আমি কোনো ছেলের সাথে কথা বলি সেটা আমার হাসবেন্ড একদম পছন্দ করেন না। আমার হাজবেন্ডের অপছন্দ করে এমন কোনো কাজ আমি করতে চাই না। আর উনি অফিসের কাজে ব্যস্ত আছেন, তাই এখানে আসেননি। কথাটা বলেই মেঘ হনহন করে সেখান থেকে চলে গেল। একবারের জন্যেও পিছনে তাকালো না। কারণ ও জানে পিছনে তাকালেই এক জোড়া অসহায় চোখ দেখতে পাবে। যেই চোখের দিকে তাকালে ও আর নিজেকে সামলাতে পারবে না। ইচ্ছে করবে একবার ছুটে এসে লোকটাকে ছুঁয়ে দিতে। আহান মেঘের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সামনে রাখা টেবিলটাকে জোরে লাথি মারল। তারপর মৃদু চিল্লিয়ে বলল, কত সহজে বলে দিলে তোমার হাজবেন্ড অপছন্দ করে এমন কোনো কাজ তুমি করতে চাও না। তুমি এতটা সেলফিশ কিভাবে হয়ে গেলে মেঘ? কেন আমার ভালোবাসাটা তোমার চোখে পড়ে না? আমাকে কেন এভাবে কষ্ট দিলে মেঘ? এর থেকে তো ভালো তুমি আমাকে নিজের হাতে শেষ করে দিতে। অন্তত এই যন্ত্রণা থেকে তো মুক্তি পেতাম। কথাটা বলতে বলতে আহানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগল। ও দ্রুত চোখের পানি মুছে নিজেকে সামলানোর চেষ্টা করতে লাগল। না, এভাবে ফুটবল হলে চলবে না। মেঘ যদি ওকে ছাড়া ভালো থাকতে পারে তাহলে ও কেন মেঘকে ছাড়া ভালো থাকতে পারবে না? কথাটা ভাবতে ভাবতে আহানের চোখ গেল টেবিলের নিচের দিকে। দেখল সেখানে একটা কাগজ পড়ে আছে। ও ভাবল হয়তো তাড়াহুড়োতে মেঘ কাগজটা ফেলে গেছে। আহান একটু ঝুঁকে কাগজটা হাতে নিয়ে দেখতে লাগল। এটা মেঘের পার্সোনাল কোনো একটা ডকুমেন্ট। হঠাৎ আহানের চোখ মেঘের নামের উপরে আটকে গেল। এখানে মেঘের নাম দেওয়া মিসেস মেঘনা খান। নামটা পড়ে আহান 440 ভোল্টের শোকট খেল। ও ভাবতেই পারছে না মেঘ এখনো ওর সারনেম ইউজ করে। তাহলে কি মেঘ ওদের বিয়েটা মেনে নিয়েছিল? যদি মেনেই থাকে তাহলে দ্বিতীয় বিয়ে কেন করল? আর মেঘ যে এখনো ওর এক্স হাজবেন্ডের সারনেম ইউজ করে সেটা কি ওর বর্তমান হাজবেন্ড জানে? এসব ভেবে আহানের মাথা ঘুরছে। কি যে হচ্ছে ও কিছুই বুঝতে পারছে না। মেঘের বর্তমান হাজবেন্ড কেন মেঘকে ওর এক্স হাজবেন্ডের সারনেম ইউজ করতে দিচ্ছে আহানের মাথায় সেটাই ঢুকছে না। ভালোবাসার অনুভূতি। লেখিকা হারভিয়া হিয়াদতিহু। পর্ব 57। সকাল বেলা ব্রেকফাস্ট করার পর ইয়ং যারা আছে তারা সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল। বাড়ির বড়রা সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেছে। মেঘ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামল। কাজ করে অনেক রাত করে ঘুমিয়েছে, তাই ওর উঠতে একটু দেরি হয়ে গেল।
মেঘ নিচে নেমে দেখল ড্রয়িং রুমে সবাই আড্ডা দিচ্ছে। ও সবাইকে দেখেও না দেখার ভান করে ডাইনিংয়ের দিকে যাচ্ছিল, ঠিক তখনই সাইফা এসে মেঘকে কিছু বলার সুযোগ না দিয়ে ওর হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে জোর করে সোফায় বসিয়ে দিল। তারপর নিজেও মেঘের পাশে ধপ করে বসে পড়ল। মেঘ মুখ তুলে একবার সবার দিকে তাকালো। দেখল আহান ওকে দেখে মুখটা কালো করে বসে আছে। আর আহির মিহির মুখটা পেঁচার মতো করে রেখেছে। ওদের দেখে মনে হচ্ছে কেউ ওদের করলার জুস খাইয়ে দিয়েছে। মেঘ একটা দীর্ঘশ্বাস ফেলে বসা থেকে দাঁড়িয়ে বলল, সাইফু, আমার খুব খিদে পেয়েছে। ব্রেকফাস্টটা করে আসি, তারপর তোদের সাথে আড্ডা দেব। মেঘের কথা শেষ হতেই সাইফা আবার ওর হাত ধরে টেনে বসিয়ে দিয়ে বলল, আপি প্লিজ যেও না। এতগুলো দিন পর তোমাকে দেখলাম। কত কথা জমে আছে জানো, সেগুলো সব আজকে বলবো। মেঘ একটু ইতস্তত করে বলল, আচ্ছা আপাতত আমি যাচ্ছি, পরে না হয় তোদের সব কথা শুনব। মেঘের কথা শুনে সারিকা অভিমানী কণ্ঠে বলল, আপি তুমি আমাদের আর আগের মতো ভালোবাসো না তাই না? মেঘ মৃদু হেসে বলল, কে বলেছে আমি তোদের ভালোবাসি না? আমি তো তোদের নিজের থেকেও বেশি ভালোবাসি। সারিকা তাচ্ছিল্য হেসে বলল, হ্যাঁ সেই জন্যই তো লাস্ট 2 বছরে একটা বারও আমাদের খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করনি। নিজের সিম কার্ডটা অবধি চেঞ্জ করে ফেলেছ। সারিকার কথা শুনে মেঘ কিছু বলতে যাবে তার আগেই আহান পিঞ্চ করে বলল, আরে সারিকা, বুঝতে পারছিস না উনি ওনার নিউ হাজবেন্ডকে পেয়ে বাকি সবাইকে ভুলে গেছে। ওনাকে এখন এসব বলে লাভ নেই। কিছু কিছু স্বার্থপর মানুষ থাকে যাদের লাইফে নতুন কেউ আসলে তারা পুরনো মানুষগুলোকে ভুলে যায়। আহানের কথা শুনে মেঘের বুকটা ভার হয়ে আসলো। কিন্তু বাকিরা সবাই আহানের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। সাইফা অবাক কণ্ঠে আহানকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া কি বলছো এসব? আপির নিউ হাজবেন্ড মানে? সাইফাকে এমন অবাক কণ্ঠে প্রশ্ন করতে দেখে আহান ভ্রু কুঁচকে বলল, নিউ হাজবেন্ড মানে যার সাথে ওনার বিয়ে হয়েছে তার কথা বলছি। আহানের কথা শুনে সবাই বোকার মতো ওর দিকে তাকিয়ে আছে। সারিকা অসহায় কণ্ঠে বলল, কি সব বলছো ভাইয়া? তোমার মাথা ঠিক আছে? আহান বিরক্তির স্বরে বলল, আজব, তোরা সবাই এভাবে তাকিয়ে আছিস কেন? মেঘনা যার সাথে এখন থাকে আমি তার কথা বলছি। সাইফা মুখ বাঁকিয়ে বলল, আপি কারো সাথে থাকতে যাবে কোন দুঃখে? আপি তো একাই একটা ফ্ল্যাটে থাকে। সাইফার কথা শুনে আহান অবাক কণ্ঠে মৃদু চিল্লিয়ে বলল, ও আট, একা একটা ফ্ল্যাটে থাকে মানে? ওর হাজবেন্ড তাহলে কোথায় থাকে? আহানের কথাটা শেষ হতেই হিয়ান ধমক দিয়ে বলল, কি তখন থেকে হাজবেন্ড হাজবেন্ড করে যাচ্ছিস? মেঘের হাজবেন্ড আসবে কোথা থেকে? ও তো 2 বছর ধরে একাই একটা ফ্ল্যাটে থাকে। হিয়ানের কথা শুনে আহানের মাথায় আকাশ ভেঙে পড়ল। কি হচ্ছে এসব, ও কিছুই বুঝতে পারছে না। সব কিছু ওর মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। মেঘ এখনো বিয়ে করেনি, তাহলে ওকে ছেড়েছিল কেন? আর কালকে রাতেই বা কেন বলেছিল ওর হাজবেন্ড অপছন্দ করে এমন কোনো কাজও একদম করতে চায় না? কথাটা ভাবতে ভাবতে আহান মেঘের দিকে তাকালো। দেখল মেঘ বসা থেকে উঠে উপরে চলে যাচ্ছে। আহান মেঘের যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তোমাকে আমি ছাড়ব না মেঘ। আমাকে মিথ্যা বলার ফল তুমি হারে হারে টের পাবে। একবার সব সত্যিটা জানতে পারি, তারপর দেখবে আমি তোমার কি অবস্থা করি। ছাদের এক কোণায় দাঁড়িয়ে শূন্য দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে মেঘ। ওর চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ে যাচ্ছে। এতগুলো কাছের মানুষ থাকতেও ওর কষ্টটা দেখার মতো কেউ নেই। বড্ড অসহায় লাগছে নিজেকে। ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে আর বলতে, শেষবারের মতো তোমরা আমাকে একটু আদর করে দাও। হয়তো কখনো তোমাদের কারো সাথে আর আমার দেখা হবে না। কিন্তু ও চাইলেও এখন কাউকে কিচ্ছু বলতে পারবে না। কারণ তাহলে ওর এত দিনের কষ্ট সব বিফলে চলে যাবে। হঠাৎ পিছন থেকে মেঘের কাঁধে কেউ হাত রাখল। মেঘ ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখল হিয়ান দাঁড়িয়ে আছে। হিয়ানকে দেখে মেঘ আর নিজেকে সামলাতে পারল না। ওকে শক্ত করে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল, আমার সাথে এসব কেন হলো ভাইয়া? আমি তো কখনো কারো ক্ষতি করিনি, তাহলে আল্লাহ কেন আমাকে এত বড় শাস্তি দিলেন? হিয়ান সোজা হয়ে দাঁড়িয়ে আছে। মেঘের প্রশ্নের অ্যান্সার তো ওর নিজেরও জানা নেই। হিয়ানের চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানিয়ে গড়িয়ে পড়ল।
আর চোখের সামনে ভাসতে লাগলো 2 বছর আগের কথা। ফ্ল্যাশব্যাক। আহান যেদিন আবির আর জেরিনকে পুলিশে দিয়ে এসে সবটা ক্লিয়ার করে বলেছিল। আবির আর জেরিনের পরিবার সেদিনই সিলেট ফিরে গিয়েছিলেন। যাওয়ার আগে ওনারা আহানদের সবার কাছে হাত জোর করে ক্ষমাও চেয়েছেন। সব কিছু ঠিকঠাকই চলছিল। 2 সপ্তাহের মধ্যে মেঘ আর সাইফা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। মোনা খান আর মীরা রহমানের ট্রিটমেন্টেই ওরা সুস্থ হয়ে গিয়েছিল। তাই ওদের আলাদা করে আর হসপিটালে নিয়ে গিয়ে কোনো টেস্ট করানো হয়নি। সাইফা যতদিন অসুস্থ ছিল মিহির ওর অনেক কেয়ার করেছে। সাইফা কথা না শুনলে কখনো কখনো সুন্দরভাবে বুঝিয়ে কথা শুনিয়েছে। আবার কখনো বকে ধমক দিয়ে কথা শুনিয়েছে। মিহিরের কেয়ারিং দেখে ওর প্রতি সাইফার যে রাগ ছিল সেটা আস্তে আস্তে কমে গেছে। আর আহান সে তো মেঘ যতদিন অসুস্থ ছিল ততদিন তার অন্য দিকে কোনো খেয়ালই ছিল না। সব কিছু ভুলে গিয়ে সারাদিন শুধু মেঘের দেখাশোনা করেছে। মেঘকে খাবার খাওয়ানো থেকে শুরু করে ঔষধ খাওয়ানো পর্যন্ত সবকিছু আহান একা হাতে করেছে। বাকিরা মেঘের কেয়ার করবে কি আহানের কাণ্ড দেখেই হেসে গড়াগড়ি খেত। কারণ আহান মেঘকে এমন ভাবে ট্রিট করত যেন মেঘ 6 মাসের ছোট একটা বাচ্চা। প্রায় 2 সপ্তাহ পর মেঘ সুস্থ হয়ে নিজেদের বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসার পর 2 দিন সবকিছু নর্মাল ছিল। কিন্তু তারপর থেকে হঠাৎ করেই মেঘের মাথায় অসহ্য যন্ত্রণা শুরু হতে থাকে। মাঝে মাঝে আচমকা ব্যথা শুরু হতো, আবার এমনি এমনি কমেও যেত। মেঘ ভেবেছিল হয়তো মাথায় আঘাত লাগার কারণে এমনটা হচ্ছে, তাই ও ব্যাপারটা তেমন একটা পাত্তা দেয়নি। এভাবে কেটে গেল আরো 15 দিন। এর মধ্যে মেঘের অনেকবার মাথা ব্যথা উঠেছে। কিন্তু সবাই টেনশন করবে তাই ও কাউকে কিচ্ছু বলেনি। আহান রোজ ওকে 10-15 বার করে ফোন দিত। ও ঠিকঠাক মতো খাবার খেয়েছে কিনা, ঔষধ খেয়েছে কিনা, ঘুমিয়েছে কিনা সেই সব খোঁজ নিত। দীর্ঘ 1 মাস পর মেঘ আজকে ভার্সিটিতে আসলো। প্রথম 2টি ক্লাস করে মেঘ, দিশা, রিজা অফ পিরিয়ডে ক্যান্টিনে চলে আসলো। সেখানে কিছুক্ষণ থাকার পর মেঘের মাথায় আবার যন্ত্রণা না শুরু হয়। তবে এইবার আগের থেকেও আরো বেশি করে ব্যথা শুধু হয়ে গিয়েছিল। মেঘ ব্যথা সহ্য করতে না পেরে মাথা চেপে ধরে ফুপিয়ে কেঁদে দেয়। মেঘকে এভাবে কাঁদতে দেখে দিশা আর রিজা মিলে ওকে ধরে ভার্সিটির পাশের একটা প্রাইভেট ক্লিনিকে নিয়ে আসে। সেখানে আসার পর ডাক্তার মেঘের প্রবলেমগুলো শুনে ওকে কিছু টেস্ট করতে বলে। মেঘ টেস্টগুলো করে বাড়িতে চলে আসে। টেস্টের রিপোর্ট কালকে ছাড়া পাওয়া যাবে না। রিজা আর দিশা মেঘকে বাসায় পৌঁছে দিয়ে ওরা নিজেদের বাড়িতে চলে যায়। মেঘ বাসায় এসে এতদিন যে মেডিসিনগুলো খেত সেখান থেকে একটা পেইন কিলার আর স্লিপিং পিলস খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন মেঘ ভার্সিটি গিয়ে প্রথম ক্লাসটা করে সোজা সেই ক্লিনিকে রিপোর্ট আনতে চলে যায়। দিশা আর রিজাও ওর সাথে আসতে চেয়েছিল কিন্তু ও ওদের ক্লাস মিস হবে বলে নিয়ে আসেনি। মেঘ রিপোর্টগুলো পেয়ে যখন ডাক্তারের চেম্বারে গিয়ে ওইগুলো দেখায়। রিপোর্টগুলো দেখে ডাক্তার বলে ওর মাথায় আগে থেকেই নাকি ছোট্ট একটা টিউমার ছিল। মাথায় আঘাত লাগার কারণে ওটাতে এখন ইনফেকশন হয়েছে। যার কারণে মেঘের হঠাৎ করে এমন মাথা ব্যথা শুরু হয়েছে। আর যদি এটার ঠিকঠাক মতো ট্রিটমেন্ট করানো না হয় তাহলে মেঘের ক্যান্সার অবধি হতে পারে। এসব বলে মেঘকে উনি ভালো একজন নিউরোলজিস্টের কাছে যাওয়ার জন্য সাজেশন দেয়। এসব শোনার পর মেঘের আর কোথাও যাওয়ার শক্তি ছিল না। ও কোনো রকম নিজেকে সামলে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে রুম আটকে হাউমাউ করে কেঁদে দেয়। ওর মস্তিষ্ক একদম শূন্য হয়ে যায়। কি করবে, কাকে বলবে, কোথায় যাবে কিচ্ছু বুঝতে পারে না। কাঁদতে কাঁদতে মাথায় প্রেসার পড়ে ওর আবার মাথা ব্যথা শুরু হয়ে যায়। আস্তে আস্তে ওর চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসে। আর ও সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে থাকে। মেঘের যখন হুঁশ ফেরে তখন সন্ধ্যা 7টা বাজে। ও কোনো রকম নিজেকে সামলে নিয়ে ফ্রেশ হয়ে নিচে যায়। নিচে গিয়ে দেখে মিহির, মীরা রহমান, আজম রহমান কেউই এখনো ফিরে আসেনি। মেঘ একটা দীর্ঘশ্বাস ফেলে ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ে। একজন সার্ভেন্ট এসে ওকে খাবার দিয়ে যায়। ও কোনো কথা না বলে কোনো রকম একটু খানি খেয়ে উপরে চলে আসে। এসব শোনার পর মেঘের গলা দিয়ে কিছুতেই খাবার নামছে না। ও উপরে এসে ব্যাগ থেকে ফোনটা বের করে হাতে নিল, উদ্দেশ্য সবাইকে সবটা জানাবে। কিন্তু ফোনটা ওপেন করতেই মেঘ দেখল 150+ মেসেজ আর 80+ মিসড কল, সবগুলো আহানের।
নিশ্চয়ই সারাদিন ফোন করে ওকে পায়নি তাই এখন পাগলের মতো করছে। মেঘ ফোনটা বুকের সাথে চেপে ধরে হাউমাউ করে কেঁদে দিল। ও নিজের জন্য যতটা না ভয় পাচ্ছে তার থেকে বেশি ভয় পাচ্ছে আহানের জন্য। ওর কিছু হয়ে গেলে ছেলেটা পাগল হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে হঠাৎ মেঘ শুনতে পেল কেউ বারবার বাসার কলিং বেল টিপে যাচ্ছে। মেঘ বুঝতে পারছে না এভাবে পাগলের মতো কে কলিং বেল বাজাচ্ছে। ও চোখের পানি মুছে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে দরজা খুলে রুম থেকে বের হতে যাবে তার আগেই কোথা থেকে আহান দ্রুত পায়ে এসে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। আকস্মিক ঘটনায় মেঘ হতবম্ব হয়ে গেল। আহান মেঘকে জড়িয়ে ধরে ব্যস্ত গলায় বলল, মেঘ পরি তুমি কোথায় চলে গেছিলে? জানো আমি তোমাকে কতবার ফোন করেছি? ফোনটা ধরনি কেন? টেনশনে আমার মাথা ফেটে যাচ্ছিল। ভেবেছিলাম তোমার আবার কিছু একটা হয়ে গেছে। তাই সব কাজ ফেলে এখানে চলে এসেছি। মেঘ স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। ও সামান্য একটু ফোন ধরেনি তাই আহান এমন পাগলের মতো করছে। যদি সত্যিটা জানতে পারে তাহলে ওর কি অবস্থা হবে? মেঘের হাত পা কাঁপছে। ও একবার ভাবছে সবটা আহানকে বলে দিবে কিন্তু পরক্ষণেই আবার নিজের মনকে শক্ত করে নিল। না যাই হয়ে যাক আহানকে এসব কথা কিছুতেই বলা যাবে না। পরের দিন সকালে ভার্সিটি যাওয়ার নাম করে মেঘ ভালো একজন নিউরোলজিস্টের সাথে দেখা করতে গেল। ওনার চেম্বারে গিয়ে ওনাকে আগের দিনের রিপোর্টগুলো দেখালো। উনি প্রথমে ভীষণ অবাক হয়েছিল এটা দেখে যে এইটুকু একটা বাচ্চা মেয়ে নিজের রিপোর্ট নিজেই নিয়ে এসেছে। পরে উনি সব রিপোর্টগুলো ভালো করে দেখে মেঘকে আরও কিছু টেস্ট দিলেন। মেঘ টেস্টগুলো করিয়ে ভার্সিটিতে চলে গেল। সেখান থেকে ক্লাস শেষ করে বাসায় চলে আসলো। প্রতিদিনের মতোই সবার সাথে স্বাভাবিক ব্যবহার করলেও মেঘ ভিতরে ভিতরে ভীষণ ভয় পেতে লাগল। বারবার আল্লাহর কাছে দোয়া করতে লাগলো যাতে রিপোর্টগুলো ভুল আসে। কিন্তু সেটা আর হলো না। পরের দিন আবার রিপোর্টগুলো নিয়ে ডাক্তারের কাছে গিয়ে জানতে পারল টিউমারটা খুব বাজেভাবে ইনফেকশন করেছে। ইমিডিয়েট ওটার ট্রিটমেন্ট শুরু না করলে যাতা কিছু হয়ে যেতে পারে। আর ট্রিটমেন্ট করলেও মেঘের পুরোপুরি সুস্থ চান্স খুবই কম। যে কোনো সময়ও ব্রেন স্ট্রোক করে মারা যেতে পারে অথবা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। সেদিনের পর থেকে মেঘ ধীরে ধীরে বদলে যেতে থাকে। হঠাৎ করেই একদম চুপচাপ হয়ে যায়। সবার সাথে কথা বলা কমিয়ে দেয়। আহানকে ইগনোর করতে শুরু করে। আহান দিনে 10 বার ফোন দিলেও একবার সেটা রিসিভ করে। আর রিসিভ করে এটা সেটা অজুহাত দেখিয়ে ফোনটা কেটে দেয়। একদিকে মেঘের এমন ব্যবহার সহ্য করতে না পেরে আহান পাগলের মতো বিহেভ করতে শুরু করে। অন্যদিকে মেঘের ট্রিটমেন্ট শুরু না করার জন্য ওর শারীরিক কন্ডিশন আরও খারাপ হতে থাকে। ও ভার্সিটিতে যাওয়া কমিয়ে দেয়। কারণ একে তো শরীর খারাপ তার উপর আহান রোজ ভার্সিটির গেটের সামনে এসে দাঁড়িয়ে থাকে ওর সাথে একবার কথা বলার জন্য। আর ও বারবার আহানকে ইগনোর করে চলে আসে। আজকে মেঘ ভার্সিটিতে এসেছিল কিছু নোটস নেওয়ার জন্য। কয়েকটা ক্লাস করার পর নোটসগুলো নিয়ে মেঘ ভার্সিটির গেট দিয়ে ভয়ে ভয়ে বের হতে থাকে। কারণ যদি আহানের সাথে দেখা হয়ে যায় তাহলে আহান এখানে পাবলিক প্লেসে বসে নিশ্চিত একটা সিন ক্রিয়েট করবে। মেঘ গেট থেকে বের হয়ে খুব সাবধানে আশেপাশে তাকালো। দেখলো আহান কেন আহানের ছায়াটাও কোথাও নেই। আহানকে না দেখে মেঘ ভীষণ অবাক হলো। পরে ভাবল হয়তো কাজে আটকে গেছে তাই আসতে পারেনি। একদিকে ওর ভালোই হয়েছে। আহানের অসহায় কণ্ঠের প্রশ্নগুলোর থেকে রেহাই পেয়ে গেল। এসব ভাবতে ভাবতে মেঘ একটা রিকশায় উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মেঘ বাড়িতে এসে এমন কিছু দেখতে পাবে স্বপ্নেও ভাবেনি। ও ড্রয়িং রুমে ঢুকতেই দেখতে পেল মোনা খান, আসিফ খান, আহান সহ অভির বাবা মা, হিয়ানের বাবা মা, সারিকা, সাইফা আর ওদের বাবা মা, আহির, মিহির, দিশা, রিজা সবাই ওদের বাসার বিশাল ড্রয়িং রুমে বসে আছে। মেঘকে বাসার মধ্যে ঢুকতে দেখে সবাই একসাথে চিল্লিয়ে বলল, সারপ্রাইজ! মেঘ অবাক হয়ে প্রশ্নবোধক চাহনিতে মীরা রহমানের দিকে তাকাতেই উনি এসে জানালেন আজকে ঘরোয়াভাবে আহান আর ওর এনগেজমেন্ট। আর খুব তাড়াতাড়ি ওদের বিয়ের ডেটও ফিক্সড করা হবে। এসব শুনে মেঘের মাথায় বাজ পড়ল। আর যাই হোক ও কিছুতেই আহানকে বিয়ে করে আহানের লাইফটা নষ্ট করে দিতে পারবে না। মীরা রহমান এসে মেঘের হাত ধরে ওকে রেডি করানোর জন্য উপরে নিয়ে যেতে লাগলেন। এমন সময় মেঘ ঝাড়া দিয়ে ওনার হাতটা সরিয়ে চিল্লিয়ে বলল, আমি কোথাও যাব না।
আর এখানে কোনো অ্যানগেজমেন্ট হবে না। মেঘের কথা শুনে সবাই অবাক চোখে ওর দিকে তাকালো। মীরা রহমান বললেন, মানে? মেঘ ঝাড়ি মেরে বলল, বুঝতে পারছো না? বাংলাতেই তো বললাম। তোমরা কাকে জিজ্ঞেস করে অ্যানগেজমেন্টটা ঠিক করেছ? কোনো কিছু করার আগে কাউকে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন মনে করো না, তাই না? নিজেদের যা মনে তাই করো সব সময়। মেঘের কথা বলার ধরন দেখে ওখানে উপস্থিত সবাই 440 ভোল্টের শোকট খেল। মেঘ কখনো কারো সাথে আগে এমন বিহেভ করে না। মীরা রহমান কিছু বলতে যাবেন তার আহান বলল, মামনির কোনো দোষ নেই মেঘ। এই সব কিছু ওনারা আমার কথায় করেছেন। তুমি যা বলার আমাকে বলো। আহানের কথা শেষ হতেই মেঘ বলল, আমার কাউকে কিছু বলার নেই। আমি অ্যানগেজমেন্ট করতে চাই না ব্যাস। কথাটা বলে মেঘ সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে তার আগেই আহান এসে মেঘের হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, কিছু বলার নেই মানে কি? আমরা দুজন দুজনকে যখন ভালোবাসি তাহলে অ্যানগেজমেন্টটা করতে সমস্যা কোথায়? আহানের কথা শুনে মেঘ না বোঝার ভান করে বলল, দুজন দুজনকে ভালোবাসি মানে? আপনি আমাকে ভালোবাসতেই পারেন বাট আমি আপনাকে ভালোবাসি না। মেঘের কথা শুনে আহান ওর হাত ছেড়ে দিয়ে দুকদম পিছিয়ে গেল। তারপর আহত কণ্ঠে বলল, মেঘ তুমি তো আমাকে বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো। তাহলে এখন এসব কেন বলছো? মেঘ ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে বলল, তখন আবেগের বশে ভালোবাসি কথাটা বলে ফেলেছি। বাট এখন বুঝতে পারছি ওটা ভালোবাসা না, ক্ষণিকের মোহ ছিল। জানেনই তো এই বয়সে এরকম একটু আধটু হয়েই থাকে। মেঘের কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। আহান কি বলবে আর ভাষা খুঁজে পেল না। মেঘ বলল, আমার যা বলার বলে দিয়েছি, এইবার ড্রামা শেষ হয়ে গেলে আপনারা সবাই আসতে পারেন। কথাটা বলে মেঘ সিঁড়ি বেয়ে হনহন করে উপরে চলে গেল। আর বাকিরা সবাই মেঘের যাওয়ার দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। মেঘের এমন পরিবর্তন দেখে সবাই রীতিমতো বাকরুদ্ধ হয়ে গেছে। আহান আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালো না, টলতে টলতে বাড়ি থেকে বেরিয়ে গেল। মেঘ উপরে এসে রুমের দরজা আটকে দিয়ে ওয়াশরুমে চলে গেল। সেখানে গিয়ে হাত দিয়ে মুখ চেপে ধরে হাউমাউ করে কেঁদে দিল। ও কত কষ্টে আহানকে ওই কথাগুলো বলেছে সেটা একমাই ওই জানে। মেঘ কাঁদতে কাঁদতে বলল, আপনি তো সব সময় আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছেন। তাহলে আমি কিভাবে এতটা স্বার্থপর হব বলুন? কিভাবে আপনাকে আমার অনিশ্চিত জীবনটার সাথে বেঁধে আপনার জীবনটাকে নষ্ট করব? আমি জানি, আপনি সত্যিটা জানতে পারলে আমাকে কখনো ছেড়ে যাবেন না। তাই আজকে এভাবে আপনাকে হার্ট করতে বাধ্য হলাম। আই অ্যাম সরি। ভেরি সরি। আজকে প্রায় 2 দিন আহান বাড়িতে ফেরেনি। ওর ফোনটাও বন্ধ বলছে। সেদিন এখান থেকে বের হয়ে কোথায় গেছে কেউ কিচ্ছু জানে না। সবাই টেনশনে মরে যাচ্ছে। আর মেঘ এমন একটা ভান করছে যেন আহান মরে গেলেও ওর কিছু যায় আসে না। কিন্তু ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে। না পারছে কাউকে বলতে আর না পারছে সহ্য করতে। এদিকে যখনই কোনো টেনশন করে তখনই ওর মাথায় অসম্ভব যন্ত্রণা হয়। তার উপর বাসার সবাই ওর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। মেঘ ভার্সিটির নাম করে বেরিয়েছে আহানকে খুঁজতে যাওয়ার জন্যে। ভাবছে একবার আহানের ফার্ম হাউজে গিয়ে দেখবে সেখানে আহান আছে কিনা। মেঘ ওদের বাসার গেটের বাইরে রিকশার জন্য দাঁড়িয়ে ছিল, ঠিক তখনই একটা কালো গাড়ি এসে একদম ওর সামনে থামল। আর ও কিছু বুঝে ওঠার আগেই গাড়ির এক পাশের দরজা খুলে এক জোড়া হাত এসে ওকে টান দিয়ে গাড়ির ভিতরে তুলে নিল। তারপর দরজাটা আটকে দিয়ে ওর মুখে ক্লোরোফর্ম স্প্রে করে ওকে অজ্ঞান করে ফেলল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে মেঘ একটা চিৎকার দেওয়ারও সুযোগ পেল না। ভালোবাসার অনুভূতি। লেখিকা হারভিয়া হিয়াদতিহু। পর্ব 58। একটা রুমের বেডের উপর হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে মেঘ। কিছুক্ষণ আগেই ওর জ্ঞান ফিরে এসেছে। হুঁশ আসার পর চোখ খুলে তাকিয়ে দেখল চারপাশের সবকিছু একদম অন্ধকার। ও একটু নড়ার চেষ্টা করতেই অনুভব করল ওর হাত পা শক্ত করে বাঁধা। চিৎকার করতে যাবে তখনই বুঝতে পারল মুখটাও বেঁধে রেখেছে। মেঘ ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগল। ওর দম আটকে আসছে। মাথায় প্রচণ্ড পরিমাণ যন্ত্রণা শুরু হয়েছে। চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে। মেঘ অনেকক্ষণ ছটফট করতে করতে ক্লান্ত হয়ে চুপ করে রইল। ওর চোখ দিয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়ছে। ভয়ে ওর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে।
কারা ওকে এখানে এভাবে তুলে আনলো সেটাই ভেবে পাচ্ছে না। আচ্ছা, যারা ওকে এখানে এনেছে তাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই তো? তারা কি এখন ওকে মেরে ফেলবে? নাকি ওকে আটকে রেখে ওর পরিবারকে ব্ল্যাকমেইল করবে? এসব চিন্তা ভাবনা মেঘের মাথায় ঘুরপাক খাচ্ছে। হঠাৎ দরজা খোলার শব্দে মেঘের ভাবনায় ছেদ ঘটে। দরজা খুলতেই বাইরে থেকে আসা লাইটের আলোতে রুমটা মৃদু আলোকিত হয়ে যায়। মেঘ পিটপিট করে সামনে তাকিয়ে দেখে একটা অভয় রুমের মধ্যে প্রবেশ করছে। ও ভয়ে চোখ খিচে বন্ধ করে ফেলে। অভয়টি রুমে ঢুকে সুইচ টিপে লাইট অন করে ধীরে ধীরে মেঘের দিকে এগিয়ে আসতে থাকে। মেঘ চোখ বন্ধ করা অবস্থায় বুঝতে পারছে সামনের ব্যক্তিটি ওর দিকে এগিয়ে আসছে। ব্যক্তিটি যত এক পা করে ওর দিকে এগোচ্ছে তত ও নিজেকে ভয়ে গুটিয়ে নিচ্ছে। ও এতটাই ভয় পেয়ে গেছে যে চোখ খুলে সামনে তাকিয়ে ব্যক্তিটিকে দেখার সাহসও পাচ্ছে না। ব্যক্তিটি গিয়ে মেঘের পাশে বসে আচমকা ওর বাহু ধরে টেনে বসালো। তারপর কোনো কিছু না বলে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। ঘটনার আকস্মিকতায় মেঘ হতভম্ব হয়ে গেল। ও ঝট করে চোখ খুলে ছটফট করতে লাগল। হাত পা ছুঁড়ে নিজেকে লোকটার বাহু বন্ধন থেকে মুক্ত করতে চাইল। ওর এমন ছটফট দেখে লোকটি বিরক্তির স্বরে বলল, উফাফ মেঘ পরি, লাফালাফিটা একটু বন্ধ করবে? আমাকে একটু শান্তিতে থাকতে দাও প্লিজ। গলার স্বরটা কানে আসার সাথে সাথে মেঘ শান্ত হয়ে গেল। কণ্ঠস্বরটা চিনতে ওর একটুও ভুল হলো না। এটা আহানের কণ্ঠ। তার মানে কি আহান ওকে কিডন্যাপ করে নিয়ে এসেছে? মেঘ ভালো করে চারপাশে তাকিয়ে দেখতে পেল এটা সেই আহানের ফার্ম হাউজের রুমটা, যেখানে ও আগেও একবার এসেছিল, যেদিন আহান আর ওর উপর অ্যাটাক করা হয়েছিল সেদিন। কিন্তু মেঘের মাথায় এটাই ঢুকছে না যে আহান ওকে কেন কিডন্যাপ করল। মেঘ কিছুক্ষণ শান্ত হয়ে বসে থেকে আবার ছটফট করতে লাগল। এবার আহান ওকে ছেড়ে দিয়ে ওর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কি সমস্যা? লাফাতে না বারণ করেছি তারপরেও লাফাচ্ছ কেন? মেঘ কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু মুখ বাঁধা থাকা কারণে বলতে পারছে না। আহান মেঘের মুখ থেকে বাঁধনটা খুলে দিল। বাঁধন খুলতেই মেঘ চিল্লিয়ে বলল, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাকে এখানে এনে এভাবে বেঁধে রেখেছেন কেন? মেঘের কথাটা শেষ হতেই আহান হাতের আঙুল দিয়ে কান চেপে ধরে শান্ত গলায় বলল, উফাফ মেঘ পরি, এত জোরে চিল্লাচ্ছ কেন? আমি কানে কালা নই যে তুমি আস্তে কথা বললে আমি শুনতে পাবো না। আহানের এমন শান্ত স্বরে কথা বলার ধরন দেখে মেঘ আরও ক্ষেপে গেল। ও আবার চিল্লিয়ে বলল, আপনি আমার হাত পায়ের বাঁধন খুলে দিন, না হলে আমি আরো জোরে চেঁচাবো। আহান বিদ্রূপ করে হেসে বলল, ওকে, যত পারো চেঁচাও, কোনো সমস্যা নেই। তবে তোমার এই চিল্লাচিল্লি শুনে তোমাকে সাহায্য করতে আসার মতো এখানে কেউ নেই। আহানের কথা শুনে মেঘের কান্না চলে আসলো। নিজেকে বড্ড অসহায় লাগছে। যাকে এতটা ভালোবাসে সে আজকে ওকে এভাবে আটকে রেখে কষ্ট দিচ্ছে। ও কি বুঝতে পারছে না? তাই মেঘ অসহায় কণ্ঠে বলল, হাত পায়ের বাঁধনগুলো খুলে দিন প্লিজ। আমার খুব কষ্ট হচ্ছে। হাত পায়ে প্রচণ্ড ব্যথা পাচ্ছি। মেঘের এমন অসহায় কণ্ঠ শুনে আহান ওর দিকে তাকালো। দেখল মেঘ অশ্রুসিক্ত চোখে ওর দিকে তাকিয়ে আছে। আহান মেঘের দিকে একটু এগিয়ে গিয়ে ওর দুগালে আলতো করে হাত রেখে বলল, আমারও খুব কষ্ট হচ্ছে মেঘ। বুকের বাম পাশটায় বড্ড যন্ত্রণা হচ্ছে। জানো, তুমি যখন বলেছিলে আপনি আমাকে ভালোবাসতেই পারেন কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, তখন আমার মনে হয়েছিল কেউ আমার কলিজাটা টেনে বের করে নিয়েছে। মেঘ ঠোঁট কামড়ে কান্না আটকে রাখার চেষ্টা করছে। এখন কিছুতেই ও আহানের সামনে ফুটবল হতে চায় না। যাই হয়ে যাক, নিজের অনিশ্চিত জীবনটাকে কোনোভাবেই আহানের সাথে জড়াবে না। আহান ভেজা কণ্ঠে বলল, এসব কেন করছো মেঘপরি? কেন আমাকে এভাবে ইগনোর করছো? আমি কি কোনো অন্যায় করে ফেলেছি? আচ্ছা, যদি অন্যায় করে থাকি তাহলে তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নিব। তবুও আমাকে নিজের থেকে এভাবে দূরে সরিয়ে দিও না প্লিজ। মেঘ কি বলবে বুঝতে পারছে না। কিছু বলতে গেলেই নির্ঘাত এখন কেঁদে দিবে। আহান মেঘকে এভাবে চুপ থাকতে দেখে ওর গাল থেকে হাত সরিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, মেঘ পরি, আমি তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না। মরে যাব আমি তোমাকে ছাড়া। প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না, প্লিজ। আহানের কথা শুনে মেঘ আর নিজেকে সামলে রাখতে পারল না, হাউমাউ করে কেঁদে দিল।
হঠাৎ মেঘ এভাবে কেঁদে দেওয়ায় আহান একটু হকচকিয়ে উঠল। আহান ব্যস্ত স্বরে বলল, কি হয়েছে মেঘ, এভাবে কাঁদছ কেন? মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমি আপনাকে ভালোবাসি না। বিশ্বাস করুন, আমি আপনাকে সত্যিই ভালোবাসি না। আমাকে বাড়িতে দিয়ে আসুন প্লিজ। আমি এখানে থাকবো না। মেঘের কথা শুনে আহান রেগে গেল। ও ঝট করে মেঘকে ছেড়ে দিয়ে ধাক্কা দিয়ে ওকে বিছানায় ফেলে দিল। তারপর বসা থেকে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলল, কেন ভালোবাসো না? হ্যাঁ, কিসের কমতি আছে আমার মধ্যে? এতগুলো বছর ধরে নির্লজ্জের মতো তোমার পিছনে পড়ে আছি। আমার ভালোবাসার কোনো দাম নেই তোমার কাছে? এতগুলো বছর ধরে আমি হাজারটা মেয়েকে ইগনোর করেছি শুধুমাত্র তোমার জন্য। খাওয়া, গোসল, ঘুম সব ভুলে গিয়ে শুধুমাত্র তোমার কথা ভেবেছি। আর তুমি কত সহজে বলে দিলে তুমি আমাকে কখনো ভালোই বাসনি। সবকিছু শুধু তোমার ক্ষণিকের মোহ ছিল। কথাটা বলেই আহান বেডের পাশে থাকা ছোট্ট টেবিলটার উপরে একটা লাথি মারল। লাথি মারার সাথে সাথে টেবিলটা কাত হয়ে ফ্লোরে পড়ে গেল। মেঘ ভয় পিছাতে পিছাতে বেডের অন্য পাশে গিয়ে নিজেকে একদম গুটিয়ে নিল। আহান মেঘকে ভয় পেতে দেখে নিজের রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করল। জোরে জোরে দুটো দম নিয়ে রুমের এক সাইডে থাকা টি টেবিলের উপর থেকে এক গ্লাস পানি নিয়ে ধকধক করে খেয়ে ফেলল। মেঘ ভয়ার্ত দৃষ্টিতে আহানের দিকে তাকিয়ে ওর কাজ দেখছে। আহান পানিটা খেয়ে জগ থেকে আরেক গ্লাস পানি ঢালল। তারপর গ্লাসটা হাতে নিয়ে বেডের উপর উঠে মেঘের মুখের সামনে ধরল। মেঘের ভীষণ পানির পিপাসা পেয়েছে, তাই ও ভীতু দৃষ্টিতে একবার আহানের দিকে তাকিয়ে ধীরে ধীরে পুরো পানিটা শেষ করে ফেলল। আহান বেড থেকে নেমে গ্লাসটা রেখে এসে বেডের এক কোণায় আবার বসে পড়ল। তারপর মেঘের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলল, মেঘ পড়ি একটা স্টোরি শুনবে? আহানের কথা শুনে মেঘ ভ্রু কুঁচকে ওর দিকে তাকালো। এভাবে হাত পা বেঁধে রেখেও যে কেউ স্টোরি শোনানোর কথা বলতে পারে সেটা মেঘের জানা ছিল না। মেঘের কোনো রেসপন্স না পেয়ে আহান আলতো হেসে বলল, আচ্ছা শোনো তাহলে। আমরা তখন অনার্স সেকেন্ড ইয়ারের এক্সাম দিয়েছি সবেমায়। বাসায় বসে আমি হিয়ান, রিয়ান, অভি ভীষণ বোর হচ্ছিলাম, তাই ভাবলাম বাইরে কোথাও গিয়ে ঘুরে আসব। কিন্তু কথাটা বাড়ির লোকদের জানাতেই সবাই সাফ মুখের উপরে মানা করে দিয়েছিল। সবাই এমন ভাবে রিয়্যাক্ট করেছিল যেন আমরা ঘুরতে যাওয়ার কথা না, বিয়ে করার কথা বলেছি। পরে আমরা চারজন মিলে প্ল্যান করলাম আমরা বাড়ি থেকে পালিয়ে তারপর ঘুরতে যাব। প্ল্যান মাফিক রাতের অন্ধকারে আমরা আমাদের বাবাদের আলমারি থেকে টাকা চুরি করে পালিয়েছিলাম। আহানের কথা শুনে মেঘের মুখটা হা হয়ে গেল। ওর বিশ্বাসই করতে পারছে না যে আহান টাকা চুরি করে তারপর বাসা থেকে পালিয়ে ঘুরতে গিয়েছিল। মেঘকে ওভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে আহান মিষ্টি একটা হাসি দিয়ে আবারও বলা শুরু করল, আমরা চারজন মিলে ঘুরতে সিলেট চলে গেলাম। ওটাই আমাদের কোনো গার্ড ছাড়া ফার্স্ট ট্যুর ছিল। তো ফার্স্ট দিন ট্রেন থেকে নেমে আমরা সোজা রিসোর্টে চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে রুম বুক করলাম। তারপর একটু রেস্ট নিয়ে দুপুরের লাঞ্চ করে ঘুরতে বের হলাম। তবে আমরা চারজনই হুডি আর মাস্ক দিয়ে নিজেদের ফেস হাইড করে তারপর বের হয়েছিলাম। বিকজ কলেজ আর ভার্সিটি লাইফে আমরা রাজনীতিতে জড়িয়ে গিয়েছিলাম। ঝগড়া মারামারি করা আমাদের প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছিল। আর সেরও অভাব ছিল না। মেঘ মনোযোগ সহকারে আহানের কথাগুলো শুনছে। আহান বলল, আমি সাথে করে ক্যামেরা নিয়ে গিয়েছিলাম চারপাশের সুন্দর প্রকৃতির দৃশ্য ক্যামেরায় ক্যাপচার করার জন্যে। ফটো তুলতে তুলতে যে কখন হিয়ানদের থেকে আলাদা হয়ে রোডের মাঝে চলে এসেছিলাম টেরি পাইনি। ওরাও ওদের মতো জায়গাটা ঘুরে ঘুরে দেখছিল, তাই আমার দিকে কারোরই খেয়াল ছিল না। হঠাৎ কেউ একটা এসে আমাকে জোরে ধাক্কা দিয়ে রাস্তার সাইডে ফেলে দিল। সাথে নিজেও আমার গায়ের উপরে পড়ল। আচমকা কি হয়ে গেল আমি বুঝতে না পেরে সামনে তাকাতেই দেখলাম আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান দিয়ে বড় একটা ট্রাক যাচ্ছে। বুঝতে পারলাম আমাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচানোর জন্যই ধাক্কাটা দিয়েছে। আমি ধন্যবাদ বলার জন্য আমার গায়ের উপর পড়ে থাকা মানুষটার দিকে তাকাতেই ওর দিকে আমার চোখটা আটকে গেল। দেখলাম আমার বুকের উপর বাচ্চা একটা মেয়ে পড়ে আছে। মেয়েটার মাথায় কালো রঙের হিজাব, চোখে গোল চশমা পরা। ভয়ে চোখ খিচে বন্ধ করে আছে। মেয়েটাকে দেখে কয়েক সেকেন্ডের জন্যে আমার পৃথিবী থমকে গিয়েছিল। বলতে পারো লাইফে ফার্স্ট টাইম কারো উপর বর্ষর একটা ক্রাশ খেয়েছিলাম।
ক্রাশ খেয়েছিলাম। কথাটা শুনে মেঘের মুখটা একদম কালো হয়ে গেল। ও মাথাটা নিচু করে মনে মনে বলল, ওহ, তার মানে আমার আগে আপনার ভালো লাগার মানুষ আরও একজন ছিল। আহান মেঘের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসল। তারপর আবারও বলতে শুরু করল, আমি কোনো রকম নিজেকে সামলে মেয়েটাকে ধন্যবাদ দিতে যাব তার আগেই মেয়েটা আমার বুক থেকে উঠে রেগে বলল, এই যে মিস্টার হুডিম্যান, দিন কানা নাকি আপনি? চোখের সামনে দিয়ে এত বড় একা ট্রাক আসছিল আর আপনি বগার মতো ওখানে ঠায় দাঁড়িয়েছিলেন? আমি সময় মতো না আসলে কি হতো বলুন তো? আপনি, আপনার হুডি, মাস্ক আর আপনার ক্যামেরা সব এতক্ষণে ট্রাকের চাকার নিচে পড়ে চ্যাপ্টা চিরা হয়ে যেত। আমি ওভাবেই শুয়ে থেকে মেয়েটার কথা হা করে শুনছিলাম। তখনই হিয়ান, অভি আর রিয়ান দৌড়ে এসে আমাকে টেনে তুলে। মেয়েটি আমাদের চারজনের দিকে কিছুক্ষণ ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে বলে, এই হুডিওয়ালা হনুমানেরা নিজেদের বন্ধুকে সামলে রাখুন। আর একটু হলেই তো আপনাদের বন্ধু টাটা বাই হয়ে যেত। আর এই গরমের মধ্যে দিনের বেলা এভাবে হুডি পরে ঘুরছেন কেন? আপনাদের কি হুডির ফ্যাক্টরি আছে নাকি? মেয়েটার কথা শুনে হিয়ান, অভি, রিয়ান হা করে ওর দিকে তাকিয়ে রইল। ওদের এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটা একটু বিরক্তির স্বরে বলল, আরেহ ধুর, এতক্ষণ তো এদের শুধু কানা ভেবেছিলাম। এখন দেখি এরা কথাও বলতে পারে না। মেয়েটার কথা শেষ হতেই দুজন লোক দৌড়ে এসে মেয়েটার পাশে দাঁড়িয়ে হাঁফাতে লাগল। ওদের মধ্যে থেকে একজন চিন্তিত ভঙ্গিতে বলল, ছোট মামনি, তুমি ঠিক আছো? এভাবে না বলে হুটহাট দৌড়ে কোথায় চলে যাও বলো তো? তোমার কিছু হয়ে গেলে বড় বাবা আমাদের গুলি করে মারবে। লোকটার কথা শুনে মেয়েটি ঝাড়ি দিয়ে বলল, হ্যাঁ, আমি একদম ঠিক আছি। আমার আবার কি হবে? আর তোমরা আমার পিছে চুইংগামের মতো লেগে না থেকে এদের মতো দিন কানাদের রাস্তা পার করতে হেল্প করো। তাহলে যদি আমাদের দেশে অ্যাক্সিডেন্টের সংখ্যাটা একটু কমে। আর তোমাদের বড় বাবাকে এত ভয় পাওয়ার কি আছে? ও বাঘ নাকি ভাল্লুক? উজবুক একটা। ওকে বলেছিলাম আমার সাথে আসার জন্য, কিন্তু উনি তো ওনার বন্ধুদের নিয়ে সব সময় বিজি থাকেন। আমার জন্য ওনার টাইম আছে নাকি? আজকে আসুক বাসায়, ওর সাথে আমি একদম কথা বলবো না। পচা ছেলে একটা। কথাটা বলতে বলতে মেয়েটা ওখান থেকে চলে গেল। ওর পিছনে পিছনে লোক দুটোও চলে গেল। আমি মেয়েটার যাওয়ার দিকে এক ধ্যানে তাকিয়েছিলাম। এইটুকু বলে থামল আহান। মেঘ আহানের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। পুরনো কিছু স্মৃতি ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। মেঘকে এভাবে তাকাতে দেখে আহান আবারও বলা শুরু করল, আমরা সেদিন আর ঘোরাঘুরি করিনি। সোজা রিসোর্টে চলে এসেছিলাম। চলে তো এসেছিলাম, বাট মেয়েটার চেহারাটা আমার চোখের সামনে থেকে কিছুতেই যাচ্ছিল। আমি ভাবলেশীল ভাবে এক জায়গায় বসে শুধু মেয়েটার কথা ভাবছিলাম। মেয়েটার কথা বলার স্টাইল, হাঁটার স্টাইল সবকিছু চোখের সামনে বারবার ভেসে উঠছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গিয়েছিল, কিন্তু আমার কোনো নড়চড় ছিল না। আমাকে এভাবে শান্ত হয়ে বসে থাকতে দেখে রিয়ান, অভি, হিয়ান বেশ অবাক হয়েছিল, কারণ যেই আমি কোথাও একটা সেকেন্ডও চুপচাপ বসে থাকতাম না, সেই আমি কয়েক ঘন্টা একটানা ওভাবে বসেছিলাম। অবাকের সাথে সাথে বিরক্তও হয়েছিল, কারণ আমার জন্য ওরা কোথাও ঘুরতে যেতে পারছিল না। রাতে ডিনারের জন্য ওরা অনেকক্ষণ আমাকে ডাকাডাকি করেছিল, কিন্তু আমি নিজের জায়গা থেকে এক বিন্দুও নড়াচড়া করিনি। অবশেষে ওরা ডাকতে ডাকতে বিরক্ত হয়ে নিজেরাই না খেয়ে ঘুমিয়ে পড়েছিল। একটু থেমে আহান একটা লম্বা দম নিল। তারপর আবারও বলল, রাত 12টার সময় খিদে অভি ঘুম থেকে উঠে গিয়েছিল। বেচারা একদম খিদে সহ্য করতে পারত না। ঘুম থেকে উঠে ও সোজা এসে আমার পায়ের সামনে বসে পড়েছিল। তারপর পা ধরে রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছিল। ওর কান্নাকাটি শুনে হিয়ান আর রিয়ানও উঠে গিয়েছিল। পরে তিনজন আমাকে এক প্রকার জোর করে টানতে টানতে রিসোর্ট থেকে দূরে রাস্তার পাশের একটা ছোট পাহাড়ি রেস্টুরেন্টে নিয়ে এসেছিল। সেখানে এসে আমরা ভীষণ অবাক হয়েছিলাম। আমি এক প্রকার আকাশের চাঁদ হাতে পেয়ে গিয়েছিলাম। ভালোবাসার অনুভূতি। লেখিকা হারভিয়া হিয়াদতিহু। পর্ব 59। পরে তিনজন আমাকে এক প্রকার জোর করে টানতে টানতে রিসোর্ট থেকে দূরে রাস্তার পাশের একটা ছোট পাহাড়ি রেস্টুরেন্টে নিয়ে এসেছিল। সেখানে এসে আমরা ভীষণ অবাক হয়েছিলাম। আমি এক প্রকার আকাশের চাঁদ হাতে পেয়ে গিয়েছিলাম। ভাবতেই পারিনি এত রাতে সেই মেয়েটাকে এখানে দেখতে পাবো।
প্রথমে ভেবেছিলাম মেয়েটার কথা অতিরিক্ত ভাবতে ভাবতে হয়তো মেয়েটাকে কল্পনায় দেখছি। কিন্তু না, পরে বুঝতে পারলাম যে মেয়েটা সত্যিই আমার সামনে দাঁড়িয়ে আছে। রেস্টুরেন্টটা কাঠের তৈরি ছিল। উপরে টিন দিয়ে ছাউনি দেওয়া। ওটার সামনের উঠোনের মতো ছোট একটুখানি খোলা জায়গা। সেখানে দাঁড়িয়ে আছে মেয়েটি। সাথে একটা ছেলে আর কিছু ছোট ছোট বাচ্চারা আছে। সামনের খোলা জায়গাটা পুরোটা একদম ফুল এবং বেলুন দিয়ে সাজানো। সাথে বিভিন্ন রঙের ঝাড়বাতিও আছে। মেয়েটার থেকে কিছুটা দূরে একটা মিডল সাইজের টেবিল রাখা। টেবিলটার উপরে বড় একটা কেক রাখা। কেকের পাশে মোমবাতি আর টুকিটাকি কিছু স্ন্যাক্স। মেয়েটা সাদা রঙের লং একটা গাউন পরা ছিল। সাথে খুব সুন্দরভাবে হিজাব পরে ওড়নাটা কাঁধের এক সাইডে ফেলে রেখেছিল। আমি, হিয়ান, রিয়ান, অভি আমরা চারজন পকেট থেকে মাস্ক বের করে পরে তারপর ভিতরে ঢুকি। আসলে আমরা প্রথমে ভেবেছিলাম রুমে বসেই খাবার অর্ডার দিয়ে খাবো। কিন্তু আমার মাথা থেকে মেয়েটার ভূত তাড়ানোর জন্য অভি, হিয়ান, রিয়ান আমাকে রাতের ফ্রেশ এয়ারে নিয়ে গিয়েছিল। যাতে আমাদের ঘোরাও হয়, খাওয়াও হয় আর মেয়েটাকেও আমি ভুলে যাই। কিন্তু মেয়েটাকে এখানে দেখে ওদের ভাবনায় এক বস্তা বালি পড়ে গেল। আমরা একটু ভিতরের ঢুকে দুকদম এগোতেই মেয়েটার সাথে তখন যে দুজন লোক ছিল তারা এসে আমাদের আটকে দিল। আমরা চারজন ওদের দিকে ভ্রু কুঁচকে তাকালাম। তখন মেয়েটির সাথে থাকা ছেলেটি এসে বেশ মার্জিত কণ্ঠে বলল, সরি ব্রো, আসলে আজকে রাতের জন্য এই রেস্টুরেন্টটা পুরোটা আমরা বুকিং দিয়েছি। তাই বাইরের কাউকে এখানে এলাও করা হবে না। প্লিজ আপনারা এখন যেতে পারেন। ছেলেটার কথা শুনে আমার মেজাজ প্রচণ্ড মাত্রায় খারাপ হয়ে গিয়েছিল। ওইটুকু পুচকে ছেলে কিনা সাবরিদ সিজাত আহানকে ভিতরে যাওয়া থেকে আটকাচ্ছে। ইচ্ছে করেছিল ঠাটিয়ে ছেলেটার গালে কয়েকটা চড় বসিয়ে দেই। আমি রেগে ছেলেটাকে কিছু বলতে যাব তার আগেই পিছন থেকে মেয়েটা এসে ছেলেটাকে ঝাড়ি মেরে বলল, ওই কাউকে এলাও করবি না মানে কি? এত রাতে ওনারা এখানে এসেছেন তার মানে নিশ্চয়ই ওনাদের হয়তো খুব খিদে পেয়েছে। এলাও না করলে ওনারা খাবার খাবে কিভাবে? ছেলেটা নাক মুখ কুঁচকে বলল, কিভাবে খাবে আমি কি জানি? এখানে আশেপাশে আরও অনেক রেস্টুরেন্ট আছে। সেখানে চলে যাবে তাহলেই তো হয়। মেয়েটা একটু বিরক্তির স্বরে বলল, মানুষজন কি পাগল হয়েছে যে রাত 12:30টার সময় রেস্টুরেন্ট খুলে রাখবে? এটা তো এক্সট্রা টাকা দিয়েছিস তাই এখনো আমাদের জন্যে খুলে রেখেছে। আর অন্যগুলো তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে। মেয়েটার কথা শুনে ছেলেটি বিরক্তির স্বরে বলল, লোকজন পাগল হতে যাবে কেন? পাগল তো আমি, যে তোর মতো একটা তারছিড়া মেয়েকে নিয়ে এত রাতে বাইরে এসেছি। ধ্যাত তোর যেমনে চায় তাই কর, আমি আর কিছু বলবো না। কথাটা বলেই ছেলেটা একটা চেয়ার হাতে নিয়ে অন্য পাশে গিয়ে বসে পড়ল। তারপর পকেট থেকে ফোন বের করে গম্ভীর মুখে ফোনটা স্ক্রল করতে লাগলো। মেয়েটা আমাদের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, আপনারা এবার ভিতরে যেতে পারেন, কেউ আপনাদের কিছু বলবে না। মেয়েটার কথা শেষ হতেই আমি ওর দিকে একটু এগিয়ে গিয়ে বলেছিলাম, ডবল থ্যাঙ্কস ম্যাম। আমার কথা শুনে মেয়েটা ভ্রু কুঁচকে বলেছিল, ডবল থ্যাঙ্কস কেন? আমি আলতো হেসে বলেছিলাম, কারণ তুমি আমাকে তখন ট্রাকের নিচে চাপা পড়ার হাত থেকে বাঁচিয়েছিলে। আর এখন রেস্টুরেন্টে ঢোকার পারমিশন দিলে। তখন তো থ্যাঙ্কস বলার আগেই চলে গিয়েছিলে। তাই তখনেরটা আর এখনেরটা একসাথে দিলাম। আমার কথা শুনে মেয়েটি গোল গোল চোখে আমার দিকে তাকিয়ে বলেছিল, আচ্ছা তার মানে আপনি সেই দিনকানা লোকটা? আচ্ছা আপনারা সব সময়ই কি এইভাবে ফেজ কভার করে চলাফেরা করেন নাকি? আপনাদের দেখলে কেমন ডাকাত ডাকাত ফিলিং আসে। মেয়েটার কথা শুনে হিয়ান, অভি, রিয়ান ফিক করে হেসে দিয়েছিল। আমি ওর কানের কাছে গিয়ে ফিসফিস করে বলেছিলাম, আমরা আসলে ভীষণ সুইট দেখতে, মেয়েরা আমাদের দেখলেই স্লিপ খেয়ে পড়ে যায়। তাই বেচারা মেয়েগুলোকে বাঁচানোর জন্যে সব সময় মুখে মাস্ক পরে থাকি। কথাটা বলে আমি রেস্টুরেন্টের মধ্যে চলে গিয়েছিলাম। আমার পিছনে পিছনে হিয়ান, অভি, রিয়ানও ভিতরে চলে আসে। মেয়েটা আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের কাজে চলে যায়। আমরা ভিতরে এসে খাবারের অর্ডার করি। ওয়েটার এসে জানায় খাবারটা আসতে 20 মিনিট টাইম লাগবে। তাই আমি ওদের ওখানে বসিয়ে রেখে মেয়েটা কি করছে সেটা দেখার জন্যে রেস্টুরেন্টের দরজার পাশে এসে দাঁড়িয়েছিলাম। দেখলাম মেয়েটা কেক কেটে সবগুলো বাচ্চাকে খেতে দিল।
কেক খাওয়া শেষে বাচ্চাদের নিয়ে কিছুক্ষণ লাফালাফি হইহুল্লোড় করে সবাই মিলে ঘাসের উপরে বসে ডিনার করল। একমাই সেই ছেলেটা ছাড়া। ছেলেটা এক পাশে গম্ভীর মুখ করে বসেছিল পুরোটা সময়। ওকে দেখে মনে হয়েছিল হাসি কাকে বলে সেটা ওই ছেলে জানেই না। আমি পকেট থেকে আমার ফোন বের করে আড়াল থেকে মেয়েটার বেশ কিছু পিক তুলেছিলাম। খাওয়া শেষে মেয়েটা বাচ্চাগুলোর হাতে একটা করে প্যাকেট ধরিয়ে দিল। তারপর সবগুলো বাচ্চাকে একে একে আদর করে একটা মিনি প্রাইভেট বাসে উঠিয়ে দিল। বাচ্চাগুলো চলে যেতেই মেয়েটা সেখানে দাঁড়িয়ে ফুপিয়ে কেঁদে দিয়েছিল। মেয়েটার কান্না শুনে ছেলেটা বসা থেকে উঠে এসে ওকে জড়িয়ে ধরে। মেয়েটা ছেলেটাকে জড়িয়ে ধরে আরো জোরে হাউমাউ করে দেয়। মেয়েটাকে কাঁদতে দেখে আমার আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকার সাহস হয়নি। আমি দ্রুত ভিতরে চলে এসেছিলাম। আমার কেন যেন ভীষণ কষ্ট হয়েছিল। মনে হচ্ছিল কেউ আমার কলিজায় হাতুড়ি দিয়ে জোরে জোরে আঘাত করছে। অচেনা একটা মেয়ের চোখের পানি কেন আমাকে এতটা পোড়াচ্ছিল আমি নিজেও জানতাম না। এইটুকু বলে থেমে একটা দীর্ঘশ্বাস ফেলল আহান। তারপর মাথা তুলে মেঘের দিকে তাকাতেই দেখল, মেঘ কিছু একটা নিয়ে গভীর ভাবনায় মগ্ন হয়ে আছে। মেঘের এখনো স্পষ্ট মনে আছে, দিশাকে ওর খালামণি নিয়ে যাওয়ার পর মেঘ একদম একা হয়ে গিয়েছিল। দিশাকে প্রত্যেকদিন ভীষণ মিস করত। তাই ও দিশার বার্থডেটা কিছু এতিম বাচ্চাদের সাথে সেলিব্রেট করবে বলে ঠিক করে। বাচ্চাদের জন্যে কিছু ড্রেস আর চকলেট কেনার জন্যে বের হয়েছিল। তখনই দেখেছিল একটা ছেলে রাস্তার মাঝে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে। আর অন্যদিক থেকে দ্রুত গতিতে একটা ট্রাক এগিয়ে আসছে, কিন্তু ছেলেটার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তাই ও গিয়ে ছেলেটাকে ধাক্কা দিয়ে অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বাঁচিয়েছিল। রাতের বেলা মিহির আরও চুপি চুপি বাসা থেকে বের হয়ে ছোট একটা এতিমখানার সব বাচ্চাদের নিয়ে বার্থডে সেলিব্রেট করতে ছোট্ট একটা রেস্টুরেন্টে চলে এসেছিল। সেখানে এসে কোইন্সিডেন্সলি আবার ছেলেগুলোর সাথে দেখা হয়ে গিয়েছিল। বাচ্চাগুলো যতক্ষণ মেঘের সাথে ছিল ততক্ষণ ওর সময়টা বেশ ভালোই কেটেছিল। কিন্তু ওরা চলে যেতেই মেঘের দিশার কথা ভীষণ মনে পড়ে গিয়েছিল। তাই ও আর নিজেকে সামলাতে পারেনি, সেখানে দাঁড়িয়েই কেঁদে দিয়েছিল। মিহির চেষ্টা করেও ওকে সামলাতে পারেনি। ওখান থেকে বাড়ি ফিরে আসা পর্যন্ত পুরোটা রাস্তা ও কান্না করেছে। মেঘকে ভাবনায় ডুবে থাকতে দেখে আহান ওর সামনে তুড়ি বাজালো। তুড়ি বাজানোর শব্দে মেঘের ভাবনায় ছেদ ঘটল। আহান ভ্রু নাচিয়ে বলে, কি ভাবছ? মেঘ ডানে বামে ঘাড় নাড়ায়, যার মানে কিছু না। আহান আবারও বলতে শুরু করে, রেস্টুরেন্ট থেকে আসার পর পুরোটা রাত আমি ছটফট করেছি। চেয়েও দুচোখের পাতায় একটুখানি ঘুম আনতে পারিনি। যখনই চোখ বন্ধ করেছি বারবার মেয়েটার কান্নার্ত চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠেছে। তারপর পুরো 2 দিন কেটে গিয়েছিল। এই 2 দিনে আমি যতবার বাইরে বের হয়েছি ততবার আমার চোখ দুটো শুধু মেয়েটাকে খুঁজেছে, কিন্তু কোথাও পায়নি। আমি বারবার বাইরে বের হতাম যাতে মেয়েটাকে একটা বার দেখতে পারি। বাট প্রতিবারই নিরাশ হয়ে ফিরে আসতাম। ওকে কেন খুঁজতাম আমি নিজেও জানি না। শুধু জানতাম আমার অশান্ত মনটাকে শান্ত করার জন্য ওকে আমি একবার দেখতে চাই। 2 দিন পর অবশেষে মেয়েটার দেখা পেয়েছিলাম। কিন্তু ওকে যে অবস্থায় দেখেছিলাম তাতে আমার মাথায় রাগ উঠে গিয়েছিল। আমরা সন্ধ্যার কিছুক্ষণ আগে মার্কেটে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম কয়েকটা বখাটে ছেলের সামনে দাঁড়িয়ে মেয়েটা মাথা নিচু করে কাঁদছে। আর ওদের মধ্যে থাকা একটা ছেলে মেয়েটার ওড়নার এক মাথা ধরে টানছে। আর মেয়েটা ঘাড়ের কাছ থেকে ওড়নাটা চেপে ধরে আছে। আমি রেগে গিয়ে ছেলেটার নাক বরাবর একটা ঘুষি মেরে ওর হাত থেকে মেয়েটার ওড়নাটা ছাড়িয়ে এনে মেয়েটাকে এক সাইডে দাঁড় করিয়ে দিয়েছিলাম। ওই ছেলেটাকে মারায় ওর দলের বাকি ছেলেরা আমার উপর অ্যাটাক করে। আমি ওদের সবার সাথে ফাইট করতে থাকি। আমার সাথে হিয়ান, রিয়ান, অভিও এসে যোগ দেয়। মারামারি এক পর্যায়ে ওরা আমাদের সাথে না পেরে ওদের দলের বাকি ছেলেদের খবর দেয়। কিছুক্ষণের মধ্যে পুরো 20-25 জনের মতো ছেলে এসে হাজির হয়। এতগুলো ছেলেকে একসাথে দেখে আমরা 4 জন একটু ঘাবড়ে যাই। কারণ জায়গাটা আমাদের জন্য একদম অচেনা ছিল। তার উপর এতগুলো ছেলে একসাথে। তারপরেও আমরা নিজেদের সামলে নিয়ে ওদের সাথে ফাইট করতে লাগলাম। মারামারি এক পর্যায়ে একটা ছেলে হকিস্টিক হাতে নিয়ে আমাকে পিছন থেকে আঘাত করতে চাইল। কিন্তু তখনই সেই স্টুপিড মেয়েটা এসে আবার আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল।
তবে এইবার আর ও আমার বুকের উপর পড়ল না। ঘাড়ে স্টিকের বাড়ি খেয়ে আমার থেকে কিছুটা দূরে মুখ থুবড়ে পড়ল। আমি হতবম্ব হয়ে মেয়েটার দিকে তাকিয়েছিলাম। মেয়েটা ঘাড়ে হাত দিয়ে চেপে রেখে মাথা উঠিয়ে আমার দিকে তাকিয়ে বলেছিল, হুডিম্যান প্লিজ তোমরা এখান থেকে চলে যাও। তোমরা এখানে থাকলে ওরা তোমাদের ক্ষতি করবে। প্লিজ তাড়াতাড়ি যাও এখান থেকে। মেয়েটার কথা শুনে লাইফে হয়তো ফার্স্ট টাইম আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়েছিল। ওইটুকু পিচ্ছি মেয়েটা এতটা আঘাত পাওয়ার পরেও নিজের কথা না ভেবে শুধুমাত্র আমাদের কথা ভেবেছিল। মেয়েটি জোরপূর্বক একটা হাসি দিয়ে বলেছিল, আমার কথা ভেবো না। আমার কিচ্ছু হয়নি, শুধু একটুখানি ঘাড়ে লেগেছে। আর আমার ভাইয়া আমাকে খুঁজতে খুঁজতে ঠিক এখানে চলে আসবে। তোমরা যাও এখান থেকে প্লিজ। মেয়েটা কথাটা শেষ করার আগেই কতগুলো বাইক একসাথে এসে ছেলেগুলোকে ঘিরে ধরল। মেয়েটা সেদিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। এর মধ্যে হিয়ান আর রিয়ান এসে আমার হাত ধরে টেনে শোয়া থেকে উঠিয়ে আমাকে নিয়ে ওখান থেকে পালিয়ে গিয়েছিল। আমরা ওখান থেকে সোজা রিসোর্টে চলে গিয়েছিলাম। আর সেই রাতেই আমরা ঢাকায় চলে আসি। কারণ ওখানের ফেমাস একজন বিজনেসম্যানের মেয়ের উপর অ্যাটাক হয়েছিল। তাই পুলিশ ওখানে যারা যারা মারামারি করেছিল তাদের সবাইকে খুঁজেছিল। আমরা চাইনি এমন একটা অচেনা জায়গায় নিজেদের ঝামেলায় জড়াতে। কথাগুলো বলে আহান একটা দীর্ঘশ্বাস ফেলল। মেঘের মনে আছে সেদিন হুডিম্যানেরা চলে যাওয়ার পর মিহির গিয়ে মেঘকে কোলে তুলে নিয়ে হসপিটালে নিয়ে এসেছিল। আর ওর বন্ধুরা ছেলেগুলোকে মেরে পুলিশের হাতে তুলে দিয়েছিল। তবে কয়েকটা ছেলে পুলিশের হাত থেকে পালিয়ে গিয়েছিল। পুলিশ সেই ছেলেগুলোকে আর হুডিম্যানদের পুরো শহরে তন্নতন্ন করে খুঁজেছে। তবে ছেলেগুলোকে খুঁজে পেলেও হুডিম্যানদের পাওয়া যায়নি। আহান বলল, বাড়িতে ফিরে আসার পর আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। যেখানেই যেতাম যাই করতাম সব সময় শুধু মেয়েটার কথা মাথার মধ্যে ঘুরপাক খেত। হাজার চেষ্টা করেও মেয়েটাকে ভুলতে পারিনি। হিয়ান, অভি, রিয়ান মিলে আমাকে বোঝাতো যে আমি মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু আমি কিছুতেই মানতে পারছিলাম না যে আমি ওইটুকু পুচকে একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি। তার উপর যার নামটা অবধি জানি না এমন একটা মেয়েকে কিভাবে ভালোবাসবো। ওরা সবাই মিলে আমাকে বারবার বলেছিল যে মেয়েটাকে খুঁজে বের করতে। কিন্তু আমি একবারের জন্যও মেয়েটাকে খুঁজিনি। উল্টে আমি আমার মনকে সব সময় বুঝাতাম যে আমি মেয়েটাকে ভালোবাসি না। এটা শুধুমাত্র আমার অ্যাট্রাকশন ছিল। আমার এমন পাগল পাগল অবস্থা দেখে মা বাবা চিন্তায় পড়ে গিয়েছিল। ওনারা অভিদের কাছে আমার এমন অবস্থায় কারণ জিজ্ঞেস করতে ওরা সব কিছু বলে দেয়। সব শুনে ওনারাও আমাকে বলেছিলেন মেয়েটাকে খুঁজে বের করার জন্যে। ওনাদের নাকি আমার পছন্দ নিয়ে কোনো আপেই নেই। ওনারা তোমার পিকো দেখতে চেয়েছিলেন কিন্তু আমি কাউকে দেখতে দেইনি। তারপরেও ওনাদের তোমাকে মেনে নিতে কোনো আপই ছিল না। কথাটা বলেই আহান ফোঁস করে একটা শ্বাস ফেলল। মেঘ ওর কথাগুলো মাথা নিচু করে শুনছে। আহান বলল, অবশেষে সবার এত টর্চার সহ্য করতে না পেরে আমি দেশ ছেড়েই চলে গিয়েছিলাম। আর আমার পিছনে পিছনে ওই গাধাগুলোও লন্ডনে চলে এসেছিল। পুরো 2 বছর মেয়েটাকে ভোলার চেষ্টা করেছি। শুধুমাই মেয়েটাকে ভোলার জন্য বাবার বিজনেসে জয়েন করেছি। সারাদিন পড়াশোনা করতাম। আর সময় পেলে অফিসের কাজ করতাম। তারপরে ক্লান্ত হয়ে রাতে যখন একটু ঘুমাতে যেতাম তখন মেয়েটা আমার কানের কাছে এসে হুডিম্যান হুডিম্যান বলে চিল্লাচিল্লি শুরু করে দিত। আহানের কথা শুনে মেঘ ফিক করে হেসে দিল। আহান মেঘের দিকে তাকিয়ে হতাশ কণ্ঠে বলল, হেসো না মেঘ পড়ি। জানো এমন কোনো একটা দিন ছিল না আমি মেয়েটার কথা ভাবিনি। ফাইনালি 2 বছর পর বাংলাদেশে ফিরে মেয়েটার আবার দেখা পেয়েছিলাম। তবে তখন মেয়েটা সম্পূর্ণ অন্য একটা রূপে ছিল। ওর দিকে একবার তাকাতেই আমি ওকে চিনে ফেলেছিলাম। তবে ওর বিধ্বস্ত চেহারা দেখে আমার বুকটা ধক করে উঠেছিল। মেয়েটা যখন একটা নাইফস নিয়ে হাতে চেপে ধরেছিল ওর হাত দিয়ে রক্ত পড়ছিল তখন আমার পুরো পৃথিবী থমকে গিয়েছিল। মেঘ এক দৃষ্টিতে আহানের দিকে তাকিয়ে আছে। আহান ভাঙা গলায় বলল, যখন বুঝতে পেরেছিলাম আমি মেয়েটাকে ভালোবাসি। আর ওকে ছাড়া আমার বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। তখন আমি সবাইকে সবটা জানিয়েছিলাম। আর মেয়েটার ব্যাপারেও সবটা জেনেছিলাম। তখন অনেকটা দেরি হয়ে গিয়েছিল সবাই মিলে আমাকে মেয়েটার থেকে দূরে সরিয়ে দিয়েছিল।
কত আকুতি মিনতি করেছি কিন্তু কেউ আমার কথা শোনেনি। হয়তো ওটাই আমার ভুলের শাস্তি ছিল। আমি চাইলেই অনেক আগেই মেয়েটাকে খুঁজে বের করে ওকে ভালো একটা লাইফ গিফট করতে পারতাম। বাট আমি আমার অনুভূতিগুলোর থেকে পালিয়ে বেরিয়েছি। তার শাস্তি স্বরূপ আল্লাহ হয়তো মেয়েটার থেকে আবার আমাকে দূরে সরিয়ে দিয়েছিল। পুরো 6টা বছর পর যখন মেয়েটার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনেছিলাম তখন মনে হয়েছিল পৃথিবীতে আমার থেকে সুখী মানুষ আর কেউ নেই। এইটুকু বলে আহান একটা তাচ্ছিল্য হাসি দিয়ে আবারও বলল, কিন্তু যখন আমি ভাবলাম আমার এতদিনের অপেক্ষার অবসান ঘটেছে তখন জানতে পারলাম মেয়েটি নাকি আমাকে কোনোদিন ভালোই বাসেনি। সবকিছু নাকি ওর মোহ ছিল। কথাটা বলে আহান মেঘের দিকে তাকালো। মেঘের চোখের কোণে পানি চিকচিক করছে। আহান কাঠঠোকাঠ গলায় বলল, আমি অনেক অপেক্ষা করেছি মেঘ। এই 6টা বছর অনেক বোকামি করেছি। প্রথমে আমার ভালোবাসাটা আমি নিজে বুঝতে পারিনি। তারপর যখন নিজে বুঝতে পেরেছি তখন পরিবারের লোকদের বোঝাতে পারিনি। আর যখন সবাইকে বুঝিয়ে সবকিছু ম্যানেজ করে ফেলেছি তখন তোমাকে কিছু বোঝাতে পারছি না। অনেক হয়েছে আর না। আজকে এক্ষুনি এই মুহূর্তে আমাদের বিয়ে হবে। তুমি রাজি থাকলে ভালো কিন্তু যদি না থাকো তাহলে তোমাকে জোর করা ছাড়া আমার আর কোনো পথ খোলা থাকবে না। মেঘ আহানের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আহানের কথা শুনে ও হতবম্ব হয়ে গেছে। ও আহানের দিকে তাকিয়ে বলল, আজকে আমাদের বিয়ে মানে? আমি আপনাকে কিছুতেই বিয়ে করতে পারবো না। আর আপনি আমাকে জোর করতে পারেন না। আহান মেঘের কাছে এগিয়ে গিয়ে ওর পায়ের বাঁধন খুলতে খুলতে বলল, আমি সব করতে পারি মেঘ পড়ি। তুমি আমাকে এখনো চিনতেই পারোনি। কথাটা বলে আহান মেঘের পায়ের বাঁধন খুলে ওর বাহু ধরে দাঁড় করালো। মেঘ নিজের সর্বশক্তি দিয়ে আহানকে একটা ধাক্কা মারল। আহান এমন আচমকা ধাক্কার জন্য একদম প্রস্তুত ছিল না। তাই মেঘের ধাক্কা খেয়ে 2 কদম পিছিয়ে গেল। সেই সুযোগে মেঘ জোরে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আহান মেঘের যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসল। তারপর নিজেও ওর পিছনে পিছনে হাঁটা দিল। ভালোবাসার অনুভূতি। লেখিকা হারভিয়া হিয়াদতিহু। পর্ব 60। কথাটা বলে আহান মেঘের পায়ের বাঁধন খুলে ওর বাহু ধরে দাঁড় করালো। মেঘ নিজের সর্বশক্তি দিয়ে আহানকে একটা ধাক্কা মারল। আহান এমন আচমকা ধাক্কার জন্য একদম প্রস্তুত ছিল না। তাই মেঘের ধাক্কা খেয়ে 2 কদম পিছিয়ে গেল। সেই সুযোগে মেঘ জোরে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আহান মেঘের যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসল। তারপর নিজেও ওর পিছনে পিছনে হাঁটা দিল। মেঘ রুমে থেকে বের হয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগল। ওর হাত দুটো এখনো বাঁধা। ও সিঁড়ি দিয়ে নিচে নেমে হঠাৎ কারো বুকের সাথে ধাক্কা খেল। মাথা উঠিয়ে সামনে তাকাতেই দেখল ওর সামনে হাসি হাসি মুখ করে মিহির দাঁড়িয়ে আছে। মিহিরকে দেখে মেঘ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মেঘ কিছু বলতে যাবে তার আগেই মিহির এসে হাতের বাঁধন খুলতে খুলতে বলল, আজব হাত বেঁধে রাখার কি আছে আমি তো সেটাই বুঝলাম না। আহান সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, কি করব বল? তোর বোন মুরগির বাচ্চার মতো যেভাবে লাফালাফি করে তাতে না বেঁধে কোনো উপায় ছিল? দেখ পায়ের বাঁধন খুলে দিয়েছি আমাকে ধাক্কা দিয়ে সোজা নিচে চলে এসেছে। আহানের কথা শুনে মিহির হেসে দিল। তারপর দড়িটা খুলে ফ্লোরে ছুঁড়ে মেরে বলল, কামনো ব্রো যতই মুরগির বাচ্চার মতো লাফালাফি করুক আর দৌড়াদৌড়ি করুক এখান থেকে আজকে কোথাও যেতে পারবে না। মিহিরের কথাটা শেষ হতেই মেঘ গিয়ে মিহিরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভাইয়া আমি এখানে থাকবো না। আমাকে বাসায় দিয়ে আয় প্লিজ। আহান এসে এক ঝটকায় মেঘকে মিহিরের থেকে ছাড়িয়ে নিল। তারপর ড্রয়িং রুমের দিকে টেনে নিয়ে যেতে যেতে বলল, আগে বিয়েটা হোক তারপর আমি নিজে গিয়ে তোমাকে বাড়িতে দিয়ে আসব। কথাটা বলতে বলতে আহান মেঘকে ড্রয়িং রুমে নিয়ে আসলো। এখানে এসে যা দেখল তাতে মেঘ আরও অবাক হল। কারণ ড্রয়িং রুমের সোফায় আহির, রিয়ান, হিয়ান, অভি বসে আছে। ওদের সাথে একজন উকিল আরেকজন মধ্যবয়স্ক হুজুর লোক। আহান মেঘকে নিয়ে সোফায় বসিয়ে দিল। তারপর নিজেও গিয়ে মেঘের পাশে বসে পড়ল। তারপর ওর হাত চেপে ধরে বলল, কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করুন। মেঘ বসা থেকে দাঁড়িয়ে কর্কশ কণ্ঠে বলল, বিয়ে পড়ানো শুরু করবে মানে? কতবার বলবো আমি আপনাকে বিয়ে করব না? করব না, করব না। আহান হাত ধরে টান দিয়ে মেঘকে আবার নিজের পাশে বসিয়ে দিল। তারপর আচমকা ঠাস করে মেঘের গালে একটা চড় মারল।
মিহির, আহির, অভি, রিয়ান, হিয়ান অবাক হয়ে আহানের দিকে তাকিয়ে আছে। কারণ যে আহান আজ অব্দি মেঘের গায়ে একটা আঁচড়ও কেটে দেখেনি। সে আজকে মেঘকে চড় মারল। মেঘ গালে হাত দিয়ে ছলছল চোখে আহানের দিকে তাকিয়ে আছে। ও ভাবতেই পারছে না আহান ওর গায়ে হাত তুলেছে। আহান মেঘের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, চুপচাপ এখানে বসে থাকো। যতক্ষণ পর্যন্ত না বিয়ে পড়ানো কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখান থেকে এক চুল পরিমাণও যদি নড়েছ তাহলে আরও একটা কানের নিচে পড়বে। আহানের কথা শুনে মেঘ গালে হাত দিয়ে মাথা নিচু করে চোখের পানি ফেলতে লাগল। আহান মেঘের দিকে এক পলক তাকিয়ে কাজীকে চোখের ইশারায় বিয়ে পড়াতে বলল। কাজী বিয়ে পড়ানো শুরু করে আহানকে কবুল বলতে বলল। আহান নির্দ্বিধায় 3বার কবুল বলে দিল। কিন্তু মেঘকে অনেকবার কবুল বলতে বলার পরে ও চুপ করে বসে রইল। ওকে এভাবে বসে থাকতে দেখে আহান বলল, মিহির তোর বোন মনে হয় সত্যিই বিয়েটা করবে না, বুঝেছিস? একটা কাজ কর, উকিল আর কাজী দুজনকে মেরে ওনাদের লাশটা গায়েব করে দে। আহান কথাটা বলার সাথে সাথে মেঘ অবাক কণ্ঠে মৃদু চিল্লিয়ে বলল, মেরে লাশ গায়েব করে দেবে মানে? বিয়েটা আমি করব না। তাতে ওনাদের ভুলটা কোথায়? আপনি ওনাদের কেন মারতে চাইছেন? মেঘের কথা শুনে আহান স্বাভাবিক স্বরেই বলল, আমি বিয়ে করব তাই ওনাদের এখানে নিয়ে আসা হয়েছে। এখন যখন বিয়েটা হচ্ছেই না তাহলে ওনাদের বাঁচিয়ে রেখে কি লাভ? মেঘ চেঁচিয়ে বলল, আজব, এটা কোন ধরনের লজিক? বিয়েটা হচ্ছে না তাই আপনি দুজন নির্দোষ মানুষকে মেরে ফেলবেন? আপনার লজ্জা করছে না এই কথাটা বলতে? আহান একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসা থেকে দাঁড়িয়ে বলল, না, একদমই লজ্জা করছে না। আমি যদি শান্তিতে থাকতে না পারি তাহলে এদের কাউকে শান্তিতে থাকতে দেব না। এইটুকু বলে আহান আহির আর মিহিরের দিকে তাকিয়ে বলল, তোরা হা করে তাকিয়ে কি দেখছিস? যেটা বলেছি সেটা কর। ওনাদের মেরে লাশটা গায়েব করে তারপর তোর বোনকে বাড়িতে দিয়ে আয়। আহির আর মিহির একসাথে বলল, ওকে ব্রো। বলেই ওরা ওদের কোমরে শার্টের নিচে গোজা রিভলভারটা টেনে বের করল। তারপর মিহির গিয়ে হুজুর লোকটার মাথায় রিভলভার তাক করল। আর আহির গিয়ে উকিলের মাথায় তাক করল। মেঘ বসা থেকে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলল, তোরা কি করছিস এসব? তোদের মাথা ঠিক আছে? মেঘের কথা শুনে আহির স্বাভাবিক কণ্ঠে বলল, সরি মেঘ, আমাদের কিছুই করার নেই। আমরা ব্রোর কথা কখনো অমান্য করি না। মেঘ বলল, তাই বলে দুটো নির্দোষ মানুষকে এভাবে মেরে ফেলবি? বিয়েটা আমি করব না, তাতে ওনাদের দোষ কোথায়? মেঘের কথা শেষ হতেই হুজুর লোকটা অসহায় কণ্ঠে বলল, মামনি প্লিজ বিয়েতে রাজি হয়ে যাও। না হলে এনারা আমাদের মেরে ফেলবেন। আমরা মরে গেলে আমাদের পরিবার কে দেখবে? সবাই তো রাস্তায় এসে দাঁড়াবে। হুজুর লোকটার কথা শেষ হতেই উকিল ছেলেটা বলল, আপু আপনি আমার ছোট বোনের মতো। প্লিজ আমাকে বাঁচান। আমার কিছু হয়ে গেলে আমার অসুস্থ মা বাবাকে দেখার কেউ নেই। ওদের কথা শুনে মেঘ ধপ করে সোফায় বসে পড়ল। এই প্রথম আহান, আহির, মিহিরের প্রতি মেঘের ঘৃণা হচ্ছে। ওরা নিজেদের টাকার অহংকারে অসহায় দুটো মানুষকে এভাবে অহেতুক কারণে মেরে ফেলতে চাইছে। মেঘের চোখ থেকে দুফোঁটা পানি গালে গড়িয়ে পড়ল। ও আহানের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমি বিয়েতে রাজি আছি। মেঘের কথা শুনে ওখানে উপস্থিত সবার মুখে হাসি ফুটে উঠল। আহান এসে আবারও মেঘের পাশে বসে পড়ল। তারপর বলল, দ্যাটস গ্রেট। আগে রাজি হলেই পারতে, তাহলে ওনাদের আর ভয় দেখাতে হতো না। আহানের কথা শুনে মেঘ আর কিছু বলল না। অবশেষে মেঘ আর আহানের ধর্মীয় ভাবে আর আইনি ভাবে বিয়েটা হয়েই গেল। সাক্ষী হিসেবে মিহির আর আহির সাইন করেছে। বিয়ে কাজ শেষ হতেই আহান গিয়ে হুট করে কাজীকে জড়িয়ে ধরল। তারপর হাসতে হাসতে বলল, আঙ্কেল আপনি তো দারুণ অ্যাক্টিং করেন। জাস্ট ফাটিয়ে দিয়েছেন। আপনার অভিনয় দেখে আমারই কান্না চলে এসেছিল। আর মেঘ তো একটা বাচ্চা মেয়ে, ও রাজি না হয়ে যেত কোথায়? আহানের কথাটা শেষ হওয়ার সাথে সাথে সবাই হো হো করে হেসে দিল। মেঘ ওদের দিকে বোকার মতো তাকিয়ে আছে। উকিল ছেলেটা বসা থেকে দাঁড়িয়ে ফাইলগুলো হাতে নিয়ে বলল, ভাই আমার অ্যাক্টিংটা কেমন হয়েছে? আহান হুজুর লোকটাকে ছেড়ে দিয়ে ছেলেটার দিকে তাকিয়ে বলল, দারুণ হয়েছে। তোকে উকিল না বানিয়ে অ্যাক্টর বানানো উচিত ছিল। আহানের কথা শুনে ছেলেটা ফিক করে হেসে দিল।
ওদের সবার কথা শুনে মেঘের আর বুঝতে বাকি রইল না যে এতক্ষণ এখানে যা হচ্ছিল সবকিছু আগে থেকে প্ল্যান করা ছিল। মেঘ ভাঙা কণ্ঠে বলল, তার মানে আপনারা সবাই মিলে এতক্ষণ আমার সাথে নাটক করেছেন? আহান ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে মেঘের কাছে এসে বলল, তো তোমার কি মনে হয় তুমি বিয়েতে রাজি না এই জন্য আমি আমার বাবার বয়সের একটা লোককে বিনা দোষে মেরে ফেলব? আহানের কথা শেষ হতেই উকিল ছেলেটা মেঘের সামনে এসে বলল, আর আমি তো আহান ভাইয়ের ছোট ভাইয়ের মতো। আমাকে মারা তো দূরের কথা, আজ অবধি ভাই আমাকে একটা ধমকও দেয়নি। খুব ছোট বেলায় আমার বাবা মারা গিয়েছিলেন। আমার বাবা আহাদ আঙ্কেলের ম্যানেজার ছিলেন। উনি মারা যাওয়ার পর আমার লেখাপড়ার খরচ থেকে শুরু করে আমাদের সংসারের খরচ সবকিছু আহাদ আঙ্কেল দিয়েছেন। স্টাডি কমপ্লিট করার পর আহান ভাই চাকরিটা পাইয়ে দিয়েছেন। ওনারা শুধু আমাদের দিয়েই গেছেন, কখনো কিচ্ছু চায়নি। তাই আজকে যখন ভাই আমার কাছে এসে এইটুকু হেল্প চাইলেন আমি আর মানা করতে পারিনি। সরি ভাবি। মেঘের ইচ্ছে করছে নিজের মাথাটা দেয়ালের সাথে বাড়ি দিতে। ওর আগেই বোঝা উচিত ছিল আহান অকারণে কখনো কোনো নির্দোষ মানুষকে মারে না। তাই যাই হয়ে যাক এনাদের মারার তো প্রশ্নই উঠে না। মেঘ মাথা নিচু করে থম মেরে দাঁড়িয়ে রইল। উকিল ছেলেটা আর হুজুর লোকটা নিজেদের কাজ কমপ্লিট করে চলে গেলেন। ওনারা যাওয়ার পর আহান, আহির, মিহির, অভি, হিয়ান, রিয়ান একে অপরকে মিষ্টি খাওয়াতে লাগলো আর নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। তখনই হঠাৎ করে মেঘ চিল্লিয়ে বলল, তোমরা সবাই মিলে ঠকিয়েছ আমাকে। সবাই মিলে আমাকে মিথ্যা বলেছ, বোকা বানিয়েছ। তোমাদের কারো কাছে আমার ইচ্ছের কোনো দাম নেই। মেঘ এত জোরে চিল্লিয়ে কথা বলায় সবাই অবাক চোখে মেঘের দিকে তাকালো। মেঘ কথাটা বলেই দৌড়ে উপরে চলে গেল। ওরা সবাই উপরে তাকিয়ে আরো অবাক হলো। কারণ মেঘ রুমে না গিয়ে ছাদের দিকে যাচ্ছে। ওরা সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে নিজেরাও মেঘের পিছনে পিছনে দৌড় দিল। মেঘ ছাদে এসে রেলিংয়ের উপরে দাঁড়ালো। ঠিক তখনই আহান এসে মেঘকে টান দিয়ে রেলিংয়ের উপর থেকে নামিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। মেঘ ধাক্কা দিয়ে আহানকে নিজের থেকে ছাড়িয়ে নিল। তারপর চিল্লিয়ে বলল, ডোন্ট টাচ মি। খবরদার একদম ছোবেন না আমায়। আপনি আমায় ঠকিয়েছেন। আমার ইমোশন নিয়ে গেম খেলেছেন। মেঘের কথা শুনে আহান অসহায় কণ্ঠে বলল, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না মেঘ। আমি তোমাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। তুমি এসব কেন করছো আমি জানি না। আর জানতেও চাই না। আমি শুধু এইটুকু জানি তোমাকে আমার চাই। অ্যাট এনি কষ্ট। মেঘ আবার চেঁচিয়ে বলল, বাট আমি আপনাকে চাই না। কতবার বলবো আমি আপনাকে ভালোবাসি না। আমার মনে আপনার জন্য কোনো ফিলিংস নেই। আমি আপনার থেকে দূরে থাকতে চাই। কেন বুঝতে পারছেন না আপনি? মেঘের কথা শুনে আহানের রাগ উঠে গেল। ও মেঘের কাছে এগিয়ে এসে ওর বাহু চেপে ধরে রাগী কণ্ঠে বলল, তুমি কেন আমার থেকে দূরে থাকতে চাও? কি করেছি আমি? এতগুলো বছর ধরে পাগলের মতো শুধুমাত্র তোমাকে ভালোবেসে গেছি। আর তুমি সবকিছু জেনেও আমাকে দূরে ঠেলে দিচ্ছ? আমি ভেবেছিলাম সবটা জানার পর তুমি হয়তো তোমার ভুলটা বুঝতে পেরে আমাকে কাছে টেনে নিবে। কিন্তু তুমি এখনো আগের মতো একই কথা বলে যাচ্ছ। মেঘ তাচ্ছিল্য হেসে বলল, ভালোবাসা? কিসের ভালোবাসা বলুন তো? আপনি তো আমাকে কখনো ভালোই বাসেননি। যদি ভালোবাসতেন তাহলে আজকে এভাবে ঠকিয়ে আমাকে বিয়ে করতে পারতেন না। আমার ইচ্ছের দাম দিতেন। কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে সব সময় তার ভালোবাসার মানুষটার ভালো থাকার কথা চিন্তা করে। আর আপনি তো শুধু নিজের কথা ভেবে গেছেন। যখন দেখেছেন আমি বিয়েতে রাজি হয়নি তখন জোর করে মিথ্যু বলে আমাকে বিয়ে করে নিয়েছেন। হিয়ান, রিয়ান, আহির, মিহির ওরা অবাক হয়ে মেঘের কথা শুনছে। আহান হতবিহ্বল চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। ও ভাবতেই পারেনি মেঘ শেষ পর্যন্ত ওর ভালোবাসা নিয়ে সন্দেহ করবে। ও শুকনো একটা ঢোক গিলে বলল, তুমি এখন কি চাও মেঘ? আহানের প্রশ্ন শুনে মেঘ সোজা ভাবেই বলল, ডিভোর্স। আপনাকে ডিভোর্স দিয়ে আমি আমার ভালোবাসা মানুষটাকে বিয়ে করতে চাই। মেঘের কথা শুনে সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। আহান দুকদম পিছিয়ে গেল। ও বোকার মতো মেঘের দিকে তাকিয়ে আছে। ওর কানে বারবার মেঘের বলা আপনাকে ডিভোর্স দিয়ে আমি আমার ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে চাই এই কথাটা বাজছে।
ও ভাবতেই পারছে না মেঘ অন্য কাউকে ভালোবাসে। মিহির মেঘের সামনে এসে বলল, তুই অন্য কাউকে ভালোবাসিস? মেঘ মাথা নিচু করে আস্তে করে বলল, হ্যাঁ। কথাটা বলার সাথে সাথে মিহির নিজের গায়ের সর্বশক্তি দিয়ে মেঘকে কষিয়ে একটা চড় মারল। এত জোরে চড় মারায় মেঘ ঠাস করে ফ্লোরে পড়ে গেল। ওর গালটা জ্বলে যাচ্ছে। জীবনে হয়তো এত জোরে কেউ ওকে মারেনি। তবে গালের থেকেও মনের মধ্যে বেশি কষ্ট লাগছে। বুকের বাম পাশটা বড্ড জ্বালা করছে। একটা সময় যে মানুষগুলো ওকে সবসময় আগলে রাখত, তারা আজকে ওকে আঘাত করছে। তবে এতে ওর কোনো আফসোস নেই। ও তো এটাই চায় সবাই ওকে ভুল বুঝুক, যাতে ও যদি মরেও যায় তাহলেও যেন কেউ ওর জন্যে আফসোস না করে। মিহির চিল্লিয়ে বলল, নিজের মুখে আবার হ্যাঁ বলছিস? তোর লজ্জা করছে না? ইচ্ছে করছে তোর গলা টিপে এখানেই মেরে ফেলি। আরে আমরা তো সামান্য একটু নাটক করেছি বিয়েটা দেওয়ার জন্য, তাতেই তুই আমাদের ঠকবাজ বলছিস? তুই তো আমাদের থেকেও বড় ঠকবাজ। আহান ব্রোকে ভালোবাসার কথা বলে এখন আবার বলছিস তুই অন্য কাউকে ভালোবাসিস? ছি, এতটা নিচে কিভাবে নেমে গেলি? মিহিরের কথা শেষ হতেই আহান এক পা দুপা করে পিছাতে পিছাতে মেঘের দিকে তাকিয়ে বলতে লাগল, ওকে মেঘ পড়ি, তুমি যা চাও তাই হবে। আমি তোমার লাইফ থেকে চলে যাব। তুমি আমাকে ডিভোর্স দিয়ে আবার নিজের মতো নতুন করে সবটা গুছিয়ে নিও। তোমার ভালোবাসার মানুষটাকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করো। দোয়া করি তোমার কখনো যেন আমার মতো অবস্থা না হয়। কথাটা বলতে বলতে আহান পিছাতে পিছাতে ছাদ থেকে বেরিয়ে গেল। আহানের যাওয়ার দিকে তাকাতেই মেঘের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। আহির এসে মেঘের হাত ধরে টেনে ফ্লোর থেকে উঠিয়ে দাঁড় করালো, তারপর বলল, আমার জীবনের সবচেয়ে বড় ভুল হলো তোর মতো স্বার্থপর মেয়েকে নিজের বোন ভাবা। তুই কারো ভালোবাসা পাওয়ার যোগ্যই না। আজকে তুই আমার ভাইকে যতটা কষ্ট দিয়েছিস একদিন দেখিস তুই এর থেকেও বেশি কষ্ট পাবি। রিভেঞ্জ অফ নাচার বলে একটা কথা আছে জানিস তো? আজকে যেটা করলি একদিন সেটা সুদে আসলে ঠিক ফিরে পাবি। কথাটা বলে আহির মেঘকে আবার ফ্লোরে ছুঁড়ে মারল। তারপর হনহন করে ছাদ থেকে চলে গেল। ওর সাথে সাথে মিহির, হিয়ান, রিয়ান, অভিও ছাদ থেকে নেমে গেল। মেঘ ওদের যাওয়ার দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে দিল। ওর কান্নার শব্দ এই অন্ধকার রাতের সাথে মিলিয়ে গেল। সবাই এতক্ষণ ওর কঠিন কথাগুলো শুনেছে, কিন্তু এখন ওর এই চিৎকারগুলো কেউ শুনতে পেল না। কেউ জানতেও পারল না ও কতটা কষ্ট মনের মধ্যে চেপে রেখে ওই কথাগুলো বলেছে। চলবে।